মতো করে প্রত্যেকটা জায়গায় আপনাকে দেখিয়ে দিব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি, আমাদের কোথায় দুর্বলতা, আমরা কেন পারি না এই বিষয়টা। এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এবং আপনারা সেইভাবে ক্লাসটা একটু নিবেন। তো স্ক্রিনটাকে একটু দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলবেন, আমি তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি আগে কিছু একটু বিষয় আপনাদের পড়িয়ে নিই, তারপর আপনাদের কাছ থেকে আমি সবকিছু শুনবো, যে একেবারে বেসিক লেভেল থেকে বিষয়টা শুরু করছি। এটার হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট, অর্থাৎ বাংলায় লেটার মানে হচ্ছে অক্ষর, আর হচ্ছে বর্ণমালা। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, কিন্তু এটা আমরা কঠিন করে ফেলি। কিভাবে কঠিন করে ফেলি? আমরা কোন জায়গা থেকে শুরু করব এবং আমরা কোন জায়গায় গিয়ে শেষ নামাবো, আমরা এটা বুঝতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতে গেলে আমাদের কিছু উপকরণ লাগবে। আমাদের কম্পোনেন্ট যে বিষয়টাকে বলা হচ্ছে, এই কম্পোনেন্ট গুলা কি, এগুলো আমাদেরকে জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালোভাবে ডেভেলপ করার জন্য সবকিছু পড়ার প্রয়োজন নেই। আমি এই মুহূর্তে যদি আপনাদেরকে প্যাসেজ ন্যারেশন ন্যারেশন ইংলিশের আরো যে ডিফিকাল্ট বিষয়গুলো এখনই শুরু করে দেই, এটা পারবেন না, এটা দেখে ভয় লেগে যাবে। আমাদের স্কুল কলেজে কি হয় জানেন? আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ইংরেজি ভাষা, ইংরেজি স্যারের কাছে প্রাইভেট পড়তে যাই, স্যার আমাদের এমন কিছু জায়গা থেকে শুরু করে, আমাদের কাছে এই বিষয়টায় ভয় লেগে যায় এবং আমরা মনে করি কি যে আসলে এই ভাষাটি আমাদের অনেক কঠিন। আমাদের ওই জায়গাটা থেকে আমাদের কিন্তু গন্ডগোলটা বেঁধে যায়। তো আমরা এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একেবারে শুরু থেকে শুরু করব, এবং এই ল্যাঙ্গুয়েজটা আমরা যেন ভালোভাবে শিখতে পারি। এটা শিখে আপনাদের যার যে মনের ইচ্ছা, আপনি ইংলিশে কথা বলতে চাচ্ছেন, আপনি আপনার অফিসে প্রমোশন পেতে চাচ্ছেন, এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি একটা সম্পদে পরিণত করতে চাচ্ছেন, সেই জায়গাটায় যেন আমরা যেতে পারি। প্রথম বিষয় থেকে শুরু করি। লেসনটি শুরু করার আগে আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি একটি ভাষা। এটা মনে রাখতে হবে যে ইংরেজি একটি ভাষা। আমরা কিন্তু প্রায় ভুল করে ফেলি, বলি যে ইংলিশ একটি সাবজেক্ট। নো, এটা হচ্ছে একটা ভাষা। আপনি সাবজেক্ট বলতে পারেন ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিত, অঙ্ক, এটাকে কোনো ভাষা বলা যায় না। ইতিহাস, এটা একটা সাবজেক্ট, হিস্ট্রি যেটাকে বলে। কিন্তু ইংলিশ হচ্ছে একটা ভাষা। প্রত্যেক ভাষার যেমন নিজস্ব বর্ণমালা থাকে, নিজস্ব ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ থাকে, ইংরেজি ভাষারও আছে। আমরা যখন অঙ্ক করি, আমাদের লিমিটেড বা আমাদের হাতে গোনা কিছু অঙ্ক করলে আমরা পরীক্ষায় পাশ করে আসতে পারি। আমরা যখন অঙ্ক করি তখন আমাদের কিছু সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হয়। কিন্তু ইংরেজি ভাষাটা আমাদের কিছু সিস্টেমেটিক ওয়েতে এগোতে হবে। সেই ওয়েটা কি? ওয়েটা হচ্ছে, যেমন আমাদের বাংলাতে 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জন বর্ণ আছে, সব মিলিয়ে 50টি বর্ণমালা। হিন্দিতে আছে 34টি এবং আরবিতে আছে 28টি বর্ণমালা। আরবিতে কতটি বর্ণমালা আছে বলেন তো? 28টি। আমি এই যে লাইনগুলা পড়লাম, এইগুলা একজন একটু পড়েন তো। মনি, আপনার ইসের নাম, আইডিতে এখানে মনি, আপনি একটু পড়বেন প্লিজ। হ্যাঁ, আপনি পড়েন। তো ধন্যবাদ। দেখেন, আপনাদের আমি একটু বলবো, আমি আরেকটু পড়িয়ে নিই, সামান্য একটু আপনাদের প্রশ্নগুলো আমি নিব, অবশ্যই নিব। এখানে মিউট করে রাখবো না কখনো, সব সময় আনমিউট করা থাকবে, আপনারা ক্লাসটা যাতে ভালোভাবে করতে পারেন। এই জন্য একেবারে শুরু থেকে আমি শুরু করছি। এখানে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেটা নিব, কোনো চিন্তা করবেন না। তো এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে, ইন দ্য সেম ওয়ে ইংলিশে 26টি বর্ণমালা আছে। জাস্ট আমি আপনাদের একটু পরিচয়টা দিয়ে দিই যে 26টা বর্ণমালা এটা আমাদের কোথায় কিভাবে কাজে লাগবে, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। হ্যালো, ক্লাসে জয়েন জয়েন করছেন ক্লাসে? ও, তো এখন লিঙ্কে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আমি এইটা বলতে চাচ্ছি যে এই যে 26টি বর্ণমালা আমাদের রয়েছে, এই বর্ণমালা গুলো আমরা কিভাবে করব, এটা আমরা কিভাবে নিব। যেমন এখানে আমাদের ভাগটা বুঝতে হবে যে এই 26টা বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। এখন আমার কথা ওই জায়গায় না, আমার কথা হচ্ছে এই যে ভাওয়েল 5টি, কনসোনেন্ট হচ্ছে 21টি, মোট 26টি। এই পাঁচটির ভিতরে কি কি? এ, ই, আই, ও, ইউ। আর এই 21টার ভিতরে ওই পাঁচটি বাদে যে 21টা থাকে, এটা হচ্ছে আমার কনসোনেন্ট। এখন এইখানে কথা হচ্ছে, এদের মধ্যে আবার দুইটিকে সেমি ভাওয়েল বলা হয়। এই জায়গাটা আমাদের প্রায় কিন্তু সমস্যা বেঁধে যায়, ডাব্লিউ এবং ওয়াই।
এই দুইটি বর্ণ মাঝে মাঝে কনসোনেন্ট আবার মাঝে মাঝে ভাওয়েল হয়ে থাকে। কিভাবে দেখেন, এই ভাওয়েল এন্ড কনসোনেন্টের সাথে একটা মজার বিষয় জড়িত আছে। সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া ইংলিশে কোনো ওয়ার্ড গঠিত হয় না। আমরা জানি কতগুলো লেটার পাশাপাশি বসে যখন একটা সুন্দর অর্থ দেয় সেটাকে ওয়ার্ড বলে। কিন্তু আমরা এই বিষয়টা জানি না যে কোনো ওয়ার্ড হতে হলে সেখানে কমপক্ষে অবশ্যই একটা ভাওয়েল থাকে। ভাওয়েল ছাড়া ইংরেজিতে কোনো শব্দ গঠিত হয় না। দেখেন, ইংরেজিতে আপনি এমন কোনো ওয়ার্ড পাবেন না যেখানে ভাওয়েল নেই। কিন্তু এই কথাটা একদিক থেকে একটু ভুল। কিভাবে ভুল? আমি যদি একটি শব্দ লিখি, ট্রাই, এই জায়গাটা একটু দেখবেন, MY, মাই, মাই মানে হচ্ছে আমার। তারপর আমি লিখেছি CRY, ক্রাই, ট্রাই, স্কাই, ফ্রাই, এটসেট্রা। আচ্ছা, এই শব্দগুলোর ভিতরে কোথাও কি আপনার ভাওয়েল রয়েছে? এ, ই, আই, ও, ইউ? নাই। এখানে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ওয়াই শব্দটি পাচ্ছেন। দেখেন, MY, মাই, CRY, ক্রাই, TRY, ট্রাই, স্কাই, ফ্রাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু আবার ওয়াই রয়েছে। এখানে আমি কি বলছি? এখানে বলা হচ্ছে যে আবার কিছু শব্দ আছে এইগুলি এই পাঁচটি ছাড়া বাকি একটা সেমি ভাওয়েল ওয়াই এর সাহায্যে হয়ে থাকে। আর এই জায়গাটুকু আমার পড়ার মূল কারণ হচ্ছে এই ওয়াই কে বলা হচ্ছে স্পেশিয়াল ভাওয়েল। এটাকে স্পেশাল ভাওয়েল বলা হচ্ছে। যার কারণে আপনি দেখেন মাই বানান হচ্ছে MY, মাই, CRY, ক্রাই, TRY, ট্রাই, SKY, স্কাই, ফ্রাই। এই শব্দগুলা কোথাও কিন্তু আপনি ভাওয়েল পাবেন না। কিন্তু এখানে একটি লেটার দেখতে পাচ্ছি, মাই, MY, CRY। অর্থাৎ এই ওয়াই ছাড়া যদি কখনো কোনো বাক্য ভাওয়েল ছাড়া হয়েও থাকে, সেখানে আপনি দেখতে পারবেন সেখানে ওয়াই নামক যে লেটারটি, এই লেটারটি কিন্তু সেখানে আপনি অবশ্যই পাবেন। এই ওয়াই লেটারটি আপনি সেখানে অবশ্যই পাবেন। তো এই যে ওয়াই বর্ণটি, এই ওয়াই বর্ণটিকে বলা হচ্ছে সেম এই সে, এটাকে বলা হচ্ছে স্পেশিয়াল ভাওয়েল। এটাকে কি বলা হচ্ছে? স্পেশাল ভাওয়েল। কেন বলা হচ্ছে? আমি যদি কোনো ওয়ার্ড বা শব্দ গঠন করতে চাই, যে জায়গায় আমি ভাওয়েলের ব্যবহার করতে পারবো না বা ভাওয়েল থাকবে না, সেখানে আপনি অবশ্যই একটি ওয়াই লেটার পাবেন। এই জন্য ওয়াইটাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল, অথবা বলা হচ্ছে স্পেশিয়াল ভাওয়েল। দুইটা বর্ণ অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াই, ডাব্লিউ এবং ওয়াই, এই দুইটাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। এই দুইটাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। কিন্তু আপনি যদি কখনো ডাব্লিউ না পান, দেখবেন সেখানে অবশ্যই ওয়াই রয়েছে। সেখানে কিন্তু অবশ্যই ওয়াই রয়েছে। এই জন্য এই ওয়াইটাকে বলা হচ্ছে স্পেশাল ভাওয়েল। আপনি এটা তেমন কোনো গ্রামার বইতে কিন্তু পাবেন না। এটা সোহাগ স্যার এবং আমরা আবিষ্কার করে এই জায়গায় লিখে রেখেছি। এই জন্য এই জায়গাটা দেখেন আমি একটু মার্ক করে দিলাম, ডাব্লিউ এবং ওয়াই। এই দুইটি বর্ণ মাঝে মাঝে কনসোনেন্ট আবার মাঝে মাঝে ভাওয়েলের কাজ করে থাকে। এই জন্য এগুলাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। আরো কোনো প্রশ্ন মানে একটু বলবেন আমাকে যে স্যার আমার এই জায়গাটা থেকে সমস্যা, এখানে একটু শুরু করবেন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। মনি আক্তার, নূপুর ভট্টাচার্য, মিজানুর রহমান, মিতা, চারজনের আপনাদের কিন্তু এই ক্লাসটা হবে। চারজনকে আমি ফুল টাইমটা দিব। মিজানুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর কে যেন একটু প্রশ্ন করতে চাচ্ছিলেন, একটু বলবেন কিছু একটা। হ্যাঁ, আরেকবার একটু বলেন, আমি বুঝতে পারিনি আপনার কথাটা। ধন্যবাদ, ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমি নিলাম। হ্যাঁ, আমি তো এইভাবেই চাচ্ছি যে এইভাবে মানে পুরো সময় সে আপনার ব্যথাটা কোথায়, আপনার দুর্বলতা কোথায় আমাকে একটু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি গ্রামেটিক্যালি কারেক্ট করে লিখতে পারেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, না আমি ওইটা বলছি না, আমি বলছি কি আপনি এই যে আমি যে বেসিক গুলা করাচ্ছি এগুলো তো আপনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ। ও, আচ্ছা, আচ্ছা। আপনি পেশাগতভাবে কোথাও কিছু জব টব করেন? ও, আচ্ছা। আর আচ্ছা, আপনার আরো কথা আমি আপনার সঙ্গে বলবো, নূপুর ভট্টাচার্য। আপনি তো আমার অনেক সিনিয়র এখানে, আপনি একটু বলবেন যে আপনার সমস্যা কোথায়। যেমন কেবল যিনি বললে যে স্যার আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি ঘুরাইয়ে আমি লিখতে পারি, আমার অনেকটা গ্রামার সম্পর্কে জ্ঞান আছে, তো আপনার জন্য ক্লাসটা কিভাবে নিলে সুবিধা হবে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। মানে এই যে কোথায় সাবজেক্ট হবে, কিভাবে সাবজেক্টের পরে ভার বানবো, তারপর কিভাবে অবজেক্ট আনবো, মানে যেটা মানে মিলিয়ে কিভাবে লিখতে হয়, এই জায়গাটা আপনার সমস্যা একটু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কথার ভিতরে এখানে মূল কথাটা ছিল হচ্ছে কি যে ভাওয়েল, দেখেন আমরা ওয়াইটা হচ্ছে আমাদের স্পেশাল ভাওয়েল বলা হয়। কেন বলা হয়? কারণ কিছু কিছু ওয়ার্ড রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেখানে আমরা কোনো ভাওয়েলের ব্যবহার দেখতে পাই না, কিন্তু সেখানে আমরা ওয়াই নামক যে কনসোনেন্টটি রয়েছে তার ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। এইটাকে বলা হয় স্পেশিয়াল ভাওয়েল। এবং ডাব্লিউ এবং ওয়াই, ডাব্লিউ এবং ওয়াই এই দুটি শব্দকে, এই যে এই জায়গাটা আমি একটু মার্ক করে দিয়েছি দেখেন, ডাব্লিউ এবং ওয়াই এই দুটিকে বলা হচ্ছে স্পেশাল ভাওয়েল। সেমি ভাওয়েল, সরি, সেমি ভাওয়েল বলা হয়, এবং ওয়াই কে বলা হচ্ছে স্পেশাল ভাওয়েল। বলেন, যদি কারো কোনো প্রশ্ন থাকবে আমি একটু পড়িয়ে নিই, তারপরে প্রশ্নটা আমি আবার আপনাদের কাছ থেকে নিব। তো এখানে ওয়াই কে স্পেশাল ভাওয়েল বলা হয়, আমরা এই পর্যন্ত জানলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপিকস এর হেডলাইন হচ্ছে লেটার এন্ড অ্যালফাবেট। আমরা যেহেতু আজকে প্রথম দিন শুরু করছি, কালকে থেকে আরো এনজয় করতে পারবেন ক্লাসটা, তো আজকের আমরা এইটা নিয়ে একটু কথা বলে যাই। যেহেতু আমরা এই যে লেসনটা শুরু করছি, আগামী দিন আমি আজকে রাত্রে আপনাদের ক্লাসটা নেওয়ার পরে এটা নতুন একটা শিডিউল করে ফেলবো, এবং আপনাদের কি পড়াবো এটার একটা ছক আমি এঁকে ফেলবো, এবং আপনাদেরকে আমি জানিয়ে দিব যে আপনাদের এই এই বিষয়গুলোর উপরে। এখানে যেহেতু আমি মনে করছিলাম আপনারা অনেকেই আছেন, দুই একজন হয়তো থাকতে পারেন খুবই দুর্বল, কিন্তু দেখলাম যে না, আপনাদের বিষয়টা মোটামুটি আপনারা বোঝেন। তো আমাকেও সেইভাবে সিলেবাসটা সাজাতে হবে। তো আজকের আমরা এই একেবারে বেসিক লেভেলের এই টপিকস গুলো একটু পড়ে ফেলি। এখন আমরা দেখবো লেটার এন্ড অ্যালফাবেটের পার্থক্যটা কি। আমরা তো লেটার এবং অ্যালফাবেট পড়লাম, এই লেটার এবং অ্যালফাবেটের পার্থক্যটাকে আমরা একটু দেখবো। In standard English, the difference is basically that an alphabet is a collection of letters. A letter is particular symbol used in writing, and alphabet is the set of letters. দেখেন এইখানে যে মিজানুর রহমান সাহেব, আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবের একটা ভাষা রয়েছে আরবি। আরবিতে এখানে 28টি, এই যে যেটা আমরা দেখতে পেলাম যে আহ কতটি, হিন্দিতে, আরবিতে 28টি বর্ণমালা রয়েছে। এবং আমাদের কতটি বলেন? 28টি, হ্যাঁ। এবং ইংলিশে আছে হচ্ছে 26টি। তো এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি যে ইন স্ট্যান্ডার্ড ইংলিশ, সংজ্ঞাটা দেখেন ইংলিশে দেওয়া হচ্ছে, ইন স্ট্যান্ডার্ড ইংলিশ, স্ট্যান্ডার্ড ইংলিশে দ্য ডিফারেন্স ইজ বেসিক্যালি দ্যাট অ্যান অ্যালফাবেট ইজ আ কালেকশন অফ লেটার্স। এই অ্যালফাবেট বা বর্ণমালা হচ্ছে কয়েকটি লেটার বা বর্ণের সমষ্টি। আবার ভালো করে একটু দেখেন, বর্ণমালা হচ্ছে কয়েকটি বর্ণের সমষ্টি। অন দা আদার হ্যান্ড, অন্যদিকে এ লেটার ইজ পার্টিকুলার সিম্বল, অন্যদিকে লেটার বা বর্ণ হচ্ছে একটা পার্টিকুলার সিম্বল ইউজড ইন রাইটিং, যেটা লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান অ্যালফাবেট ইজ দ্য সেট অফ লেটার্স, অ্যান অ্যালফাবেট ইজ সেট অফ লেটার্স। কিন্তু বর্ণমালা হচ্ছে কতগুলো বর্ণের সমষ্টি। সহজে বুঝে নিবেন যে আমরা যেমন গলায় মালা তৈরি করে নেই, এই মালাটা হচ্ছে অনেকগুলো ছোট ছোট অংশকে জোড়া লাগিয়ে মালাটা তৈরি করা হয়। তো অ্যালফাবেট বা বর্ণমালাও ঠিক তদ্রূপ। কিন্তু একটি লেটার কিন্তু ওই মালার যে ছোট ছোট অংশ, ওইটাকে বলা হচ্ছে। যেমন দেখেন, আমি এইখানে একটি বর্ণ লিখলাম, আমি লিখলাম হচ্ছে এ। তো আমি যখন একটি বর্ণ লিখে ফেললাম এ, এটাকে বলা হচ্ছে লেটার। কিন্তু যখন আমি এভাবে লিখতে পারি এ এন টি, এন্ড, দেখেন আমি কয়েকটা শব্দ, তিনটা অক্ষর বা লেটার আমি একত্রে করে আমি লিখেছি এ এন টি, এন্ড। এন্ড শব্দটা হচ্ছে পিঁপড়া, পিপিলিকা। তো এইটা কিন্তু একটা বর্ণমালার মতো হয়ে গেল, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এই লেটার গুলাকে একত্রে বলা হচ্ছে বর্ণমালা। এবং এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারকে ভেঙে ভেঙে যখন বলবো এ বি সি, তখন প্রত্যেকটা লেটার কিন্তু হয়ে যাবে লেটার, অর্থাৎ অক্ষর বা বর্ণ, অক্ষর বা বর্ণ। হ্যাঁ, এটা কিন্তু একটু মনে রাখতে হবে আপনাদের। লেটার হলো একটি সিম্বল বা চিহ্ন যার একটি নিজস্ব উচ্চারণ আছে, আর অ্যালফাবেট হলো এ সেট অফ লেটার্স। এই যে দেখেন এই জায়গাটা এখানে লিখে দিয়েছি, এ থেকে জেড পর্যন্ত এইগুলাকে বলা হচ্ছে, এইগুলাকে বলা হচ্ছে কি বলেন তো, এ সেট অফ লেটার। একসাথে অ্যালফাবেট বলা হয়, একত্রে এগুলাকে কি বলা হয় বলেন তো? অ্যালফাবেট বলা হয়। অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা। এখন আমরা দেখবো ইংরেজির যে 26টি লেটার আছে এদের সঠিক প্রোনাউন্সিয়েশন। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এ, আমরা সবাই বলি হচ্ছে এ। ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম,
তখন আমরা এই জায়গাটা বলতাম হচ্ছে এ। এটা কিন্তু আমরা এ বলে আসছি সব দিন, কিন্তু এটা কি আসলে কি এ হবে? এই জায়গাটা এ হবে না, এটা কি হবে? এটার আমরা সঠিক উচ্চারণ করবো হচ্ছে এই। দেখেন, এটার বলবো হচ্ছে এই, এটা সঠিক উচ্চারণ। যেমন আমরা যদি বলি এ বি এল ই, এই জায়গাটা আমি একটু লিখে দিলাম আপনাদের। এ বি এল ই, এ বি এল ই। দেখেন এই যে এ বি এল ই, এটাকে আমরা অ্যাবেল বলবো? এটা সঠিক উচ্চারণ আমরা অ্যাবেল বলবো না, এটা আমরা বলবো এই বল। কেননা এখানে দেখেন এ এর উচ্চারণটা বলা হচ্ছে এই। এ এর উচ্চারণটা কিন্তু আবার এখানে কথা আছে, সবসময় এ এর উচ্চারণ কিন্তু এই হবে না। এটা আমরা একটু পরে যখন ফনেটিক্স এর একটু ক্লাসটা দেখবো তখন এটা আমরা বুঝতে পারবো। তো এখানে আমাদের স্বাভাবিক উচ্চারণটা হবে এই। বিটাকে আমরা কি বলবো? বি। সি, ডি, তারপর দেখেন দীর্ঘই, এফ, জি, এইচ, আই, জেই, কেই, এল, এল, এম, তারপর কি আছে? এন, ও। দেখেন আমরা ও বলে ফেলি, আমরা সবাই কিন্তু বলি ও, আমরা এটা বলে ফেলি ও, নট, এটা হবে ও। তারপর কি আছে? সি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই। এই জেড কে আমরা জেড বলবো, অথবা আমরা জি বলতে পারি। এই জেড কে আমরা জেডও বলতে পারি, অথবা আমরা জি বলতে পারি। প্রত্যেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেটার উচ্চারণ। এখন এখানে দেখেন যেগুলো আমাদেরকে বেশি মনে রাখতে হবে এখানে, আপনারা যে যেখানেই আছেন না কেন, বাংলাদেশ হোক ফরেন কান্ট্রিতে হোক, এই উচ্চারণগুলো একটু সঠিক করে একটু শিখবেন। আমরা এখানে মাত্র সম্ভবত 9টি লেটার নিয়ে একটু কথা বলেছি। যেমন এই, জেই, খেই, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ, ডাব্লিউ। এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে আপনারা খেয়াল করতে পারেন, এটা যদি একটু মুখস্থ করে নিতে পারেন। যেমন আমাদের যত জায়গায় টি নামক একটি লেটার আছে না, টি, যেমন আমরা বলি টেবিল, আমরা প্রত্যেকে বলি টেবিল, যে দিস ইজ আ টেবিল। কিন্তু এটা যত জায়গায় টি আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেখানে টি বলতে হবে, সেখানে টি বলবো। যদি আমি কিছু উদাহরণ দেই দেখবেন, টাইম, এটা আমরা টাইম বলবো না, এটা আমরা বলবো টাইম। এটা আমরা কি বলবো বলেন তো? টাইম। তারপর আছে যেমন কিউ, আমরা যদি বলি আমাদের পরীক্ষার কোয়েশ্চেনটা খুব কঠিন হয়েছে, আমরা এটা বলে থাকি না, অনেকেই বলি কিন্তু, কিন্তু এই কোয়েশ্চেন এখানে ক এর বদলে আমাকে খ বলতে হবে। ক এর জায়গায় আমাকে উচ্চারণ করতে হবে খ। যেমন এটা হবে কিউ, 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 অর্থাৎ কোয়েশ্চেন। কুইন, আমরা বলি কুইন, নট, এটি হবে কুইন। দেখেন আমরা একটু পরে নিচে এই শব্দগুলা পাবো, ট্যাং টুইস্টার যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু আমাদের এই জড়তাটা কেটে যাবে। এই যে ক, আমরা কে এ ক, কিন্তু যখন আমরা কে এইচ বা শুধু ক বলবো, কে এইচ সমান সমান খ, অথবা যখন শুধু কে বলবো তখন হবে খ। তখন কি হবে বলেন তো? খ। যেমন আমরা যদি বলি কারো নাম হয় কামাল, কিন্তু ইংলিশে ইংরেজরা ওটা উচ্চারণ করবে খামাল, কারণ ওরা কে কে সর্বদা খ বলতে অভ্যস্ত। তো এই, যেই, খেই, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ, ডাব্লিউ। আমার কথাটা কি বুঝতে পারছেন আমি যে অক্ষরগুলো উচ্চারণ করলাম? এই জায়গাটা আমাকে একটু, জি ভাইয়া। এই জায়গাটা একটু ভালোভাবে নিতে হবে। আমি যখনই স্পোকেন ক্লাসে যাব তখন এইটা যদি একটু বুঝতে পারেন তাহলে স্পোকেন ক্লাসগুলো কিন্তু আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। স্পোকেন ক্লাসটা বুঝতে গেলে আগে এই জায়গাটা ভালোভাবে একটু বুঝে আসতে হবে। কোন জায়গাটা বুঝতে হবে? আমি যে বিষয়গুলো এখানে একটু দেখাচ্ছি, প্রত্যেকটা লেটার কিন্তু ধরে ধরে দেখাচ্ছি। দেখেন তারপর কি বলছে, দ্য ডেফিনেশন অফ এ ওয়ার্ড ইজ এ লেটার অর গ্রুপ অফ লেটার্স দ্যাট হ্যাজ মিনিং হোয়েন স্পোকেন অর রিটেন। এই যে স্পোকেন ইংলিশে অথবা রিটেনে, ওয়ার্ড হচ্ছে এক বা তার একাধিক লেটার যখন একত্রিত হয়ে সুন্দর একটি অর্থ দেয় তাকে ওয়ার্ড বলে। আজকের এই ক্লাসটা করেন, কালকে থেকে আপনাদের যে ক্লাসগুলাই ঠিক আপনারা চাচ্ছেন স্পোকেনের উপরে আমার ক্লাস থাকবে। তারপর একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার আপনাদেরকে করাবো। এখানে এই যে বলছেন যে আপনার যখন রিপোর্ট গুলো করতে হয় রোহিঙ্গা প্রজেক্টে যিনি আছেন, তো আপনাকে তখন কিন্তু এই গ্রামার গুলো তো আপনি জানেন একেবারে প্রাথমিক লেভেলের, এগুলোও থাকবে, কিন্তু আমি একটু অ্যাডভান্স লেভেলের আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের জন্য বেশি কাজে দিবে। তো ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার যখন একত্রিত হয়ে সুন্দর একটি অর্থ দেয় তাকে ওয়ার্ড বলে। ফর এক্সাম্পল, ডগ, ম্যান, ক্যাট, বিউটিফুল, রহিম, খরিম, হি, সি, এটসেট্রা। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে ওয়ার্ড হতে হলে অবশ্যই একটা সুন্দর স্পষ্ট অর্থ হতে হবে। আমি একটি শব্দ লিখলাম, সি এ টি, খ্যাট, সি এ টি, সি এ টি, আমি এই একটি শব্দ লিখেছি দেখেন, সি এ টি। তো আমি এই শব্দটি যদি এইভাবে না লিখে
আমি যদি এখানে একটু এলোমেলো করে লিখি, এলোমেলো কি লিখবো? আমি লিখলাম TAC। দেখেন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন, আমি এখানে কি লিখলাম একটু বড় করে দেই। TAC, এইটার কি কোনো অর্থ হয়? হয় না। তো আমি কি করব, আমি এখানে লিখলাম CAT, অর্থাৎ ওয়ার্ড গুলো কিন্তু আমি সাজিয়ে লিখলাম এবং লেটার গুলো সাজিয়ে লিখলাম, এবং এখানে এখানে কিন্তু একটা স্পষ্ট অর্থ দিচ্ছে, ক্যাট শব্দের অর্থ বিড়াল। তাই আমাদের এখানে বলা হচ্ছে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে অর্ড হতে হলে অবশ্যই অর্থটা সুন্দর এবং স্পষ্ট হতে হবে। এখানে একটি সুন্দর অর্থ না দিয়ে আমি যদি এই লেটার গুলো এলোমেলো করে লিখে দেই, তাহলে কিন্তু এটা আমার ভালো হবে না। এটা আমার টোটালি কোনো একটা ওয়ার্ড হবে না। তাই বলা হচ্ছে যে আমাকে এটাকে বাংলা ব্যাকরণে যখন আমরা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আসক্তি, একটি লেটার বসানোর পরে আরেকটি ওয়ার্ড, মানে লেটার শোনার যে আগ্রহ, এটাকে বলা হচ্ছে আসক্তি। যেমন আমি যদি বলি আমি ভাত, আমি ভাত বলে থেমে গিয়ে গেলে ওইখানে আরো কিছু শুনতে ইচ্ছা করে, যে আমি ভাত কি, আমি ভাত খাই, আমি ভাত খেতে চাই। তো ইংলিশেও কিন্তু এই যে CAT, আমি যে সাজিয়ে লিখলাম, এটাকে এক প্রকার আসক্তি বলা হচ্ছে বা যোগ্যতাও বলা হচ্ছে। যোগ্যতাবিহীন বাংলা বাক্য কেমন? দেখবেন বাংলা ব্যাকরণ 9 10 একেবারে বোর্ড প্রকাশিত গ্রামার বই, ওখানে এই উদাহরণগুলো কিন্তু দেওয়া ছিল। আমি যদি বলি আকাশে পদ্ম ফুল, এই বাক্যের কোনো যোগ্যতা নেই, এটা কিন্তু যোগ্যতাবিহীন বাক্য। আকাশে কখনো পদ্ম ফুল ফুটতে পারে না। তো এখানেও কিন্তু একটি লেটারের পর আরেকটি লেটার সঠিক করে লিখতে হবে। যেমন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভুল করে অনেক শব্দ লিখে ফেলি, আবার অনেক সময় কিছু শব্দ অ্যাড করার কারণে ভুল হয়ে যায়। যেমন এখানে আমি যদি একটি শব্দ লিখলাম, মনে করেন হোপ, HOP, এই হোপ শব্দের অর্থ হচ্ছে কি বলতে পারবেন? আবার আরেকটি আমি লিখলাম HOPE, হোপ। আমি দুইটা হোপ লিখেছি এখানে, দেখেন উচ্চারণটা ডিকশনারিতে দেখবেন এগুলা। ইংলিশে আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজটা শিখবো, এগুলা কিন্তু আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। আপনারা এগুলো চেষ্টা করুন, এবং সঙ্গে তো আমি আছি। এখানে প্রথম হোপ শব্দের অর্থ হচ্ছে HOP, হোপ, এবং পরে আরেকটি লিখেছি HOPE, হোপ। তো প্রথম হোপ শব্দের অর্থ হচ্ছে, হোপ শব্দের অর্থ হচ্ছে এক পায়ে লাফানো। আর এই যে দ্বিতীয় হোপ HOPE, এই হোপ শব্দের অর্থ হচ্ছে আশা করা। আমরা চিঠির ভিতরে লিখি যে মাই ডিয়ার ফাদার, আই হোপ ইউ আর ভেরি ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি। তো এইখানে আমি দেখেন এই ইটা যদি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে অর্ড হতে হলে সেই ওয়ার্ডের সুন্দর একটি অর্থ এবং অর্থটি স্পষ্ট হতে হবে। ইংলিশের সবচেয়ে ছোট শব্দ হচ্ছে আই। দেখেন কত, এই শীট বা স্যারের এই যে শীট গুলা তৈরি করেছে, আমি এইগুলা থেকে আপনাদের মূলত ক্লাস নিব। তো এখান থেকে অনেক ইনফরমেশন আপনারা পাবেন। অনেক চাকরির পরীক্ষায় অ্যাপ্লিকেশনে আপনার ইসে কম্পিটিটিভ এক্সামে এটা আসে যে ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি। তো এটা হবে আই। ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই। আই মানে আমি। এবং এ, এটা একটি, এ শব্দের অর্থ হচ্ছে একটি, এবং আই মানে আমি। এর থেকে ইংলিশে আর কোনো ছোট ওয়ার্ড নেই। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আই তো একটি অক্ষর বা বর্ণ, কিন্তু না, এটা অক্ষর বা বর্ণ হলে এটা একটা ওয়ার্ড, এটা একটা শব্দ। আই মানেই হচ্ছে আমি। এ, এ মানে একটি। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তো একটি মাত্র লেটার মিলে একটি মাত্র ওয়ার্ড হয়েছে, সেটা হচ্ছে আই এবং এ। ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড, এটা দেখেন, পিনিউমোল্ট্রা মাইক্রোস্কোপিক ভালকানাইসিস। এটার অর্থটা অনেক বড়, এবং এটার ইংলিশের সব থেকে বড় একটি শব্দ। আর ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই এবং এ। এই দুইটা একটু জাস্ট মনে রাখবেন। তারপর আমরা চলে যাবো আজকে সেন্টেন্স বা বাক্য। আমরা অনেকেই বড় বাক্য তৈরি করতে পারি না। আমরা অনেকেই কি করতে পারি না? বড় বাক্য তৈরি করতে পারি না। আমরা বাক্য সঠিক করতে পারি না। তো আমাদের কোন কোন জায়গায় ভুল হয়, আমরা কি কি ভুল করে থাকি, সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের এই লেসন থেকে দেখতে পারবো। সেটা হচ্ছে সেন্টেন্স। A group of words which makes a complete sense is called sentence. আবার একটু পড়ি। A group of words, একগুচ্ছ শব্দ, which makes a complete sense, যেটা একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, is called sentence. ওই যে আমি বলেছিলাম আমি ভাত, এই পর্যন্ত বললে কিন্তু আমার এটা সেন্টেন্স হবে না। এটা একটা সেন্টেন্স হলো না, আমি ভাত, এখানে গিয়ে আমি থেমে গেলাম। কিন্তু আমি যদি বলি আমি ভাত খাই, এটাকে কি বললাম? আমি ভাত খাই, একটা কমপ্লিট সেন্স হচ্ছে। এটা কিন্তু একটা সেন্টেন্স, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দটিকে, এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। দেখেন আমরা কিন্তু ধীরে ধীরে, আমি তো বলছি আপনাদের যে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাসটা শুরু করব। তো প্রথমে যে আমাদের প্রাথমিক ধারণাগুলা, কম্পোনেন্ট অফ সেন্টেন্স বা সেন্টেন্স কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, কিভাবে আমরা ভার্ব খুঁজে বের করব, কিভাবে ভার্বের আমরা রূপান্তর করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে
খুব ভালোভাবে আমরা শিখতে পারবো। আপনারা প্রথম থেকে, যেহেতু আজকে আমি একটু ব্যস্ততার কারণে 1 তারিখ থেকে শুরু করতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি, তো একেবারে জিরো লেভেল থেকে শুরু করতে পারবেন এবং মাত্র 15 থেকে 20টা ক্লাস করার পরে দেখবেন যে ইংলিশে কথা বলতে পারছেন। আপনার এই যে জড়তা যে জায়গাটা, আপনি যে জায়গাটা একটু সমস্যা ফিল করছেন, এই জায়গাগুলো আস্তে আস্তে কভার করতে পারবেন। তো এখানে কি বলছে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। A word or group of words having a clear meaning in a given context is called a sentence. এটা হচ্ছে পিসি দাস বইয়ের একটা সংজ্ঞা। A word or group of words having a clear meaning in given context is called a sentence. যে শব্দ অথবা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। কত সুন্দর সংজ্ঞা দিয়েছে দেখেন। যে শব্দ অথবা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের সুন্দর একটি ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। কতগুলো সংজ্ঞা দিয়েছে খেয়াল করবেন। কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের সুন্দর একটি ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। দেখেন, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে স্যার, এগুলা দিয়ে আমরা কি করব, আমরা তো একটু ইংলিশে কথা বলতে চাচ্ছি, আমরা তো আমাদের একেবারে দুর্বলতার জায়গাগুলোতে আমরা একটু মানে সমাধান চাচ্ছি। কিন্তু একটা বিষয় কি জানেন, এখানে আমি যদি একটা স্টেয়ার, একটা সিঁড়ির উদাহরণ দেই, 5 তলা একটা ভবনে উঠতে গেলে পঞ্চম তলা একেবারে টপ ফ্লোরে পৌঁছাতে গেলে আপনাকে কিন্তু ধাপে ধাপে এগোতে হবে। এই বিষয়গুলো যদি না জানা হয়, তাহলে আমি যতই আপনাদেরকে স্পোকেন করাই, আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের গ্রামার করাই, ওগুলা কিন্তু মাথায় বেশিক্ষণ থাকবে না। এই ধাপে ধাপে আমাকে এগোতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি ভাইয়া। তো আমি আপনারা যে বিষয়গুলো চাচ্ছেন সে জায়গায় শুরু করব। তো এগুলা মানে আপনাদের হয়তো জানা আছে, পড়া আছে, তারপর আমি একটু রিপিট করি। এগুলো করলে কি হবে, আপনাদের যে দীর্ঘদিন মনে করেন আপনি এটা পড়েন না, এই যে বাক্য, ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, লেটার কাকে বলে, এটা অনেকদিন পড়ে রেখে দিয়েছেন। কিন্তু এখন পড়লে এটা দেখবেন আবার আপনার জন্য একটা রিভিশন হয়ে যাচ্ছে, একটা রিভাইজ হয়ে যাচ্ছে। তার কারণেই কিন্তু আমি এগুলো একটু পড়াচ্ছি। আর মাঝে মাঝে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি তো এখানে কখনোই মিউট করছি না, এখানে আপনাদের আনমিউট করাই থাকবে। সরাসরি আপনারা প্রশ্ন করতে পারবেন। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে শব্দগুলো ভাইয়া, পাশাপাশি। হ্যাঁ বলেন। অবশ্যই। হুম হুম। আসবে, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, ভালো লাগলো, হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। না, আমি এই কথাগুলো কেন বলছি, আমাকে একটু বলতে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন এইভাবে? আমি প্রথম দিন তো আপনাদের মতামত গুলো আজকে একটু নেই, তাহলে আমাকে পরবর্তী দিনগুলোতে পড়াতে অনেক, সেভাবে আমি শুরু করছি। থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে যে শব্দগুলো পাশাপাশি বসলে একটি সুন্দর অর্থ দিতে হবে। তো এটা যেমন আইট রাইস, আমি ভাত খাই, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, হি বট আ কার, সে একটা গাড়ি কিনেছিল, প্লিজ শাট দা ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। এখানে অনেকগুলো বাক্য লেখা রয়েছে, প্রত্যেকটা বাক্য কিন্তু এক একটা স্ট্রাকচার অনুসারে হয়েছে। যেমন আইট রাইস, এই যে বাক্যটি, আই ইট রাইস, দেখেন এই বাক্যটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। আবার এটা যদি আমি বলি প্লিজ শাট দা ডোর, প্লিজ শাট দা ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো, এই দুইটা বাক্য কিন্তু দুই রকমের হয়ে গেল। এই দুইটা বাক্য, দয়া করে দরজাটি বন্ধ করো আর আমি ভাত খাই, একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটি হলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা একটু পরে এই সেন্টেন্স গুলাও দেখবো। আমাদের এই শীটের ভিতরে আমরা সেন্টেন্সটাও দেখতে পারবো যে গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার। একটি হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আর অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি। এই বিষয়গুলা কিন্তু আমরা এক এক করে ধাপে ধাপে শিখব। দেখেন, তাহলে আমরা দেখতে পারছি যে প্রতিটি শব্দই পাশাপাশি বসে কতগুলো নির্দিষ্ট স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স হয়েছে, এবং প্রতিটা সেন্টেন্সেরই একটা করে সুন্দর অর্থ আছে। প্রতিটা সেন্টেন্সের এই যে উপরে যে বাক্যগুলো আমরা দেখলাম, প্রত্যেকটার কিন্তু একটু অর্থ আছে। এই যে দেখেন, আমি কেবল যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই বাক্যগুলো কিন্তু অর্থ অনুসারে, আরেকটি হচ্ছে গঠন।
একটি অর্থ অনুসারে, আরেকটি সেন্টেন্স মূলত দুই ভাবে গঠিত হয়। কয় ভাবে গঠিত হয় বলেন তো? দুই ভাবে। একটি অর্থ অনুসারে এবং গঠন অনুসারে। দেখেন আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ইংলিশ গ্রামারের একবার কোর জায়গায় প্রবেশ করছি। একবার শিকড় নিয়ে কিন্তু আমি কথা বলা শুরু করে দিচ্ছি। সেন্টেন্স মূলত দুই ভাবে গঠিত হয়। এই দুই ভাবটা কি কি, আমরা সেই ভাবগুলো একটু দেখবো। একটা হচ্ছে গঠন অনুসারে, আরেকটি হচ্ছে অর্থ অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। তো আমরা এখানে পড়লাম অর্থ অনুসারে আর গঠন অনুসারে। অর্থ অনুসারে পাঁচ প্রকার, আর গঠন অনুসারে তিন প্রকার। এই জায়গাটা একটু আমরা একটু দেখবো, যে অর্থ অনুসারে এবং গঠন অনুসারে। অর্থ অনুসারে আবার সেন্টেন্স পাঁচ প্রকার, গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। প্রথমে আমরা অর্থ অনুসারে পাঁচ প্রকার সেন্টেন্স কি কি এটার বিস্তারিত আলোচনা করব। যেমন আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স গুলা কি কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সাধারণভাবে যে কথাগুলা বলতে থাকি, এই কথাগুলাই কিন্তু মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? আমরা যখন প্রশ্ন করি থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন আমরা ইম্পারেটিভ আদেশ উপদেশ অনুরোধমূলক বলি, তখন ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যদি বলি তুমি ওদিকে যেও না, এখন বৃষ্টিতে ভিজো না, এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আশীর্বাদ শুধু অপটেটিভ সেন্টেন্স কেমন? আমরা যদি বলি আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি দীর্ঘজীবী হও, এটা হচ্ছে অপটেটিভ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি? এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে হঠাৎ মনের সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি প্রকাশ পাইবে, তখন সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিভাবে হবে? এক্সক্লামেটরি সেন্টেন্সটা হবে হুররে, এলাস, পাই, এই শব্দ দ্বারা শুরু হবে। যেমন হুররে, উই হ্যাভ ওন দা গেম, এলাস হি ইজ ডেড। এই শব্দগুলো হচ্ছে সব এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ও বিস্তারিত ব্যবহার। এখন আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পারেটিভ আদেশ উপদেশ অনুরোধ অথবা অনুজ্ঞাসূচক, অপটেটিভ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা আশীর্বাদ সূচক, আর এক্সক্লামেটরি শব্দের অর্থ হচ্ছে বিস্ময় সূচক বাক্য। এবার আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ও বিস্তারিত ব্যবহার। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের দুইটা নিয়ম হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের দুইটা স্ট্রাকচার। দেখেন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। নাম্বার ওয়ান, আমি কিন্তু আপনাদের যেভাবে গড়ে তুলতে চাচ্ছি, আমাকে যদি আপনারা একটু সাহায্য করেন, দেখবেন আপনাদের মনের যে স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে। এখন আমি আপনাদের যে বিষয়টা দেখাবো, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এই এক্সটেনশনের জায়গা থেকে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। এটা আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই দিব। এই বিষয়টা একটু খুব ভালোভাবে নিতে হবে। এই জায়গাটা কিন্তু কখনো অমনোযোগী হওয়া যাবে না। আমি একটু আনমিউট করছি, আবার একটু মিউট করে দিব। তো আপনারা প্রশ্ন করবেন যে ভাইয়া এই জায়গাটা তো আমরা বুঝতে পারিনি, আমি ওইখানে আবার বুঝাবো। এখানে কি বলছি? দেখেন প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। আমি যদি এই জায়গাটা লিখি, লিখলাম দেখেন আই ই এ টি, আই ইট রাইস, আই সি ই, আইট রাইস। এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। এটার অর্থ কি বলেন তো? আমি ভাত খাই। কিন্তু এই জায়গাটায় বলছে দেখেন সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এই এক্সটেনশন লেখার পরে এখানে আমি কি লিখেছি? এই এক্সটেনশন লেখার পরে এই জায়গাটা আমি লিখেছি অবজেক্ট থাকতে পারে এক্সটেনশনের জায়গায়। এক্সটেনশন শব্দের অর্থ অতিরিক্ত অংশ, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল থাকতে পারে। তো অবজেক্ট তো আমরা জানি, অবজেক্টটা কি? যেমন আই ইট রাইস, এখানে রাইসটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। আবার কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক। এখানে হি গোস টু স্কুল, আমি একটি বাক্য লিখলাম হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। তো হি হচ্ছে এখানে সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব, আর ওই যে টু স্কুল, এটাকে আপনি এখানে কমপ্লিমেন্ট বলতে পারেন, সম্পূরক। অথবা এই বাক্যটাই যদি আমি বুঝাই, দেখেন প্রথম বাক্যটা আইট রাইস, আমি ভাত খাই। তো আমি ভাত খাই, এখানে রাইস না বলে এখানে যদি বলি আই ইট সাম ফুড, আমি কিছু খাবার খাই। এই রাইস, এটা অবলিক দিয়ে, আমি একটা অবলিক নামক একটি সিম্বল দিয়ে আমি লিখলাম যে আই ইট রাইস অর আই ইট রাইস সাম ফুড, আমি ভাত খাই অথবা আমি কিছু খাবার খাই। কমপ্লিমেন্ট মানে কেমন জানেন? সিনোনিম অ্যান্টোনিম আছে না? যেমন ওয়েল মানে ভালো, বিউটিফুল মানে ভালো, গুড মানে ভালো,
এই ধরনের যে ভালো নামক যে একটা বিষয়টাকে আমরা বোঝাচ্ছি, অর্থাৎ ওয়েল না ব্যবহার করে আমি ওখানে গুড ব্যবহার করলাম, আমি ওখানে নাইস ব্যবহার করলাম, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। আর অ্যাডভার্বিয়ালসটা কেমন, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন, আমি প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের ভেঙে ভেঙে বুঝাই দিব, আমার ব্যাজে যেভাবে আপনারা পড়াটা দেখতেন ঠিক সেইভাবেই কিন্তু এখানে পাবেন, তার থেকে আরো ভালো পাবেন। অ্যাডভার্বিয়ালস এর জায়গাটা দেখাই। আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া আমি বাক্য বড় করতে পারি না। দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, লিখলাম ইন দ্য মর্নিং, জি, এখানে কি লিখলাম, আই ইট রাইস ইন দ্য মর্নিং, আই ইট রাইস ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি সকালবেলায় ভাত খাই। এই যে আমার বাক্যটা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছিল এই পর্যন্ত, আই ইট রাইস, এখানে আমি ফুল স্টপ দিয়েছিলাম। পরবর্তীতে আমি কি লিখলাম, আই ইট রাইস ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি সকালবেলায় ভাত খাই। আমি কি লিখলাম, আমি সকালবেলায় ভাত খাই। তো এই বাক্যটা দেখেন আমি বড় করে ফেলছি, আই ইট রাইস ইন দ্য মর্নিং, তারপর লিখলাম উইথ মাই, ডাব্লিউ আই, উইথ মাই প্যারেন্টস, পি এ ই এন টি এস, উইথ মাই প্যারেন্টস। কি লিখলাম, আই ইট রাইস ইন দ্য মর্নিং উইথ মাই প্যারেন্টস, অর্থাৎ আমি সকালবেলায় ভাত খাই আমার পিতামাতার সাথে, বা এইভাবে বলা যায় আমি সকালবেলায় আমার পিতামাতার সাথে ভাত খাই। আমার বাক্যটা কোন পর্যন্ত ছিল, আই ইট রাইস ইন দ্য মর্নিং উইথ মাই প্যারেন্টস। এখানে আপনি আরো বাড়াতে পারেন যে এট মাই হোম, এট মাই হোম, এইচ ও এম ই, এখানে কি হলো, আই ইট রাইস ইন দ্য মর্নিং উইথ মাই প্যারেন্টস এট মাই হোম, অর্থাৎ আমি সকালবেলায় আমার বাড়িতে আমার পিতামাতার সাথে বসে আমি ভাত খাই। কত বড় করে ফেললাম দেখেন, এই বাক্যটা আমি এই একটা বাক্য দিয়ে আমি টোটাল একটা পৃষ্ঠা ভরে দিতে পারি, একটা সাদা পেজ আমি একটা বাক্য দিয়ে ভরে দিতে পারি। এইটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এটাকে কি বলা হচ্ছে, অ্যাডভার্বিয়াল। তো একটি বিষয় হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি গঠন প্রণালী হচ্ছে নাম্বার ওয়ান যেটা, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশনের জায়গায় অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। কি থাকতে পারে বলেন তো, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। আর অপর একটি নিয়ম হচ্ছে ইট অথবা দেয়ার। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন, হিয়ার ইউ ক্যান সি, প্রথমে ইট অথবা দেয়ার থাকতে পারে একটা বাক্যের শুরুতে, তারপর ভার্ব থাকতে পারে, তারপর সাবজেক্ট থাকতে পারে, তারপর এক্সটেনশন থাকতে পারে। থাকতে পারে মানে থাকবে, প্রথমে দেয়ার অথবা ইট, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। যেমন এখানে আমি লিখলাম ডি এইচ ই আর ই, দেয়ার ইজ আ রিভার, ভি ই আর, দেয়ার ইজ এ রিভার নিয়ার, এন ই এ আর, নিয়ার, ও ইউ আর, নিয়ার আওয়ার হাউস, এইচ ও ইউ এস ই, দেয়ার ইজ এ রিভার নিয়ার আওয়ার হাউস। দেখেন এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করবেন, আপনাদের সাথে একটু মার্ক করে দেই, কি লিখলাম, দেয়ার ইজ এ রিভার, প্রথমে দেয়ার এর ব্যবহার করেছি, তারপর ভার্ব আছে দেখেন ইজ, তারপর কি আছে, একটি সাবজেক্ট আছে রিভার, আর নিয়ার আওয়ার হাউস এইটা হচ্ছে আমার এক্সটেনশন। এটা আমার কি বলেন তো, এক্সটেনশন। অর্থাৎ সহজে মনে রাখবেন, প্রথমে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এই এক্সটেনশনের জায়গায় আমি অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার দেখালাম। আর দ্বিতীয় রুলটাই ইট অথবা দেয়ার থাকতে পারে। ইট দিয়ে একটি উদাহরণ যদি আমি লিখি, যেমন ইট ইজ রেইনিং, আর এ আই এন আই এন জি, ইট ইজ রেইনিং। দেখেন এইখানে আমি কিন্তু প্রথমে ইট ব্যবহার করছি, এখানে আমি কি ব্যবহার করছি, প্রথমে ইট ব্যবহার করছি, সাবজেক্টের জায়গায় ইট নিয়ে আসছি। তো আপনি ইটও ব্যবহার করতে পারেন, দেয়ারও ব্যবহার করতে পারেন। এইবার আমি যদি বলি দেয়ার দিয়ে আপনি অনেক শত শত বাক্য তৈরি করবেন, কিভাবে করবেন, দেয়ার ইজ এ রিভার নিয়ার আওয়ার হাউস, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি নিয়ার আওয়ার হাউস, দেয়ার ইজ এ ফ্রুট অন দ্য ট্রি, তারপর দেয়ার ইজ এ হর্স, দেয়ার ইজ এ কাইট, দেয়ার ইজ এ ম্যান, দেয়ার ইজ এ ডগ। আপনি এটা বলতে পারেন, দেয়ার ইজ এ ডগ বিসাইড দ্য ম্যান, লোকটার পাশে একটি কুকুর আছে। আপনি এই দেয়ারের ব্যবহার দিয়ে অনেক বাক্য তৈরি করেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি আপনাদেরকে বলছি আজ, আমি এমন ভাবে চেষ্টা করব আপনারা এই ল্যাঙ্গুয়েজটা অতি দ্রুত শিখতে পারবেন, এবং এই ল্যাঙ্গুয়েজের আদ্যপান্ত জানতে পারবেন যে আমাদের ল্যাকটা কোথায়, আমাদের অভাবটা। যেমন সৌদি আরব থেকে মিজানুর রহমান সাহেব আপনি বলছেন যে ভাইয়া আমি কথা বলতে পারি না, বড় বড় বাক্য, আমি ছোট ছোট বাক্য তৈরি করতে পারি। কিন্তু এই একটি বাক্য দেখেন, আই ইট রাইস ইন দা মর্নিং উইথ মাই প্যারেন্টস এট মাই হোম, প্রথম বাক্যটা কোন পর্যন্ত ছিল,
হাইট রাইজ। তারপর আমি কি করলাম, বাক্যটাকে টেনে আমি অনেক দূর লম্বা করে নিয়ে গেলাম। এটা আরো বড় সম্ভব। আপনি যতদূর চাইবেন, এখানে একটা নিয়ম আছে, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শিখাবো যখন অ্যাডভার্ব করবো না, পার্টস অফ স্পিচের ভিতরে, অ্যাডভার্বের ভিতরে বা অ্যাডভার্বিয়ালস এর ভিতরে। ওখানে একটা নিয়ম মেনে চলতে হয়, এমপিটি। ওখানে আমাদের একটা রুলস রয়েছে, এমপিটি, অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম। এইটা ঠিক রেখে এই অ্যাডভার্ব দিয়ে আপনি একটা বাক্যকে টেনে লম্বা করতে পারবেন। এখানে আমি একটা উদাহরণ দিতে চাই। ছোটবেলায় আমরা চিউইং গাম খেয়েছি না, চুইন গাম যেটাকে বলি। এই চুইন গাম যখন আমরা খাই, খাওয়ার পরে দেখবেন ওইটাকে কিন্তু টেনে লম্বা করা যায়। ওইটাকে কিন্তু টেনে লম্বা করা যায়। এখানেও ঠিক তদ্রূপ। আপনি একটা ছোট রেখা, একটা দাগ, ওইটা আপনি আরো অনেক দূর পর্যন্ত টেনে লম্বা করতে পারবেন। কিসের মাধ্যমে? এই অ্যাডভার্বের মাধ্যমে। তো এখানে আমি দুইটা স্যার, নিয়ম, বুঝতে পারছেন আমার স্যার, পড়ানো? স্যার, একটু কথা বলতে পারবো? হ্যাঁ বলেন। স্যার, ইট এবং দেয়ার, এটা কি? হ্যাঁ, এটা একটা রুলস। এটা রুলসটা কেমন আপনাকে আমি বলি ভালোভাবে। আর আমার ক্লাস যখন করবেন, প্রত্যেকে একটু খাতা কলম নিয়ে বসবেন। আমি যে যে কথাগুলো বলি একটু, এই রেকর্ড গুলো তো পাবেন, পিডিএফ পাবেন, কিন্তু এখানে লিখলে কি হয় জানেন? আর আমি কথাগুলো খুব স্লো স্লো বলি এই কারণে, স্লো বললে আপনারা যদি একটু লিখতে পারেন আপনার ব্রেনে যেন, এখানে সবার মেধা সমান না। কারো একবারে মনে থাকে, কারো দুইবারে মনে থাকে, কারো তিনবারে মনে থাকে। বয়স হয়ে গেলে ব্রেন একটু লোপ পায়, এটা মেডিকেল সায়েন্সে বলে। তো আমি খুব স্লোলি কথাগুলো বলবো, একটু নোট করবেন সঙ্গে সঙ্গে। এবং এটা পরবর্তীতে ক্লাস রেকর্ড, পিডিএফ সব পাবেন। কিন্তু নোট করলে, লিখে রাখলে, ওইটা আমাদের ব্রেনের একটা মেমোরি আছে। এটার কোনো আনলিমিটেড জিবি, মানে 10 জিবি 20 জিবি না। এখানে হাজার হাজার জিবি, হাজার হাজার তথ্য রাখা যায়। তো খাতায় লিখে রাখবেন, ওইটা মাথায়ও লেখা হয়ে যাবে। আমার কথাটা কি ভালো লাগছে? একটু ছোট ছোট করে নোট করবেন, দ্রুত লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো খাতা নিয়ে একটু বসবেন। আর আপনার যে উত্তরটা হচ্ছে দেয়ার অথবা ইট, এটা একটা হচ্ছে রুল। রুলটা কি একটু মনে রাখেন। আছে, নাই, ছিল, ছিল না। কি বলছি? আছে, নাই, ছিল, ছিল না। এমন যদি কখনো থাকে বাংলা বাক্যের শেষে, তো আপনারা সেখানে দেয়ারের ব্যবহার করুন। THERE। কেমন? আমি যদি বলি, আমাদের গ্রামে একটি মসজিদ আছে। দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ। নদীতে অনেক মাছ আছে। ঢাকা শহরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। আমি যদি বলি, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে। আবার যদি বলি, ঢাকায় একটি চিড়িয়াখানা নেই। এই ধরনের বাক্যগুলো আমরা কি করব? এইগুলো আমরা দেয়ার ব্যবহার করব। আছে, নাই, ছিল, ছিল না। আমার কথাগুলো কি সবার কাছে পৌঁছাচ্ছে? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? প্লিজ একটু আমাকে একটু সাড়া দিন। দেখেন, আমি চেষ্টা করব আমার ভিতরে যা আছে আপনাদের ঢেলে দেওয়ার জন্য, একেবারে সম্পূর্ণভাবে। এবং অনেক পার্সোনাল কথাও আপনাদের সঙ্গে বলবো। আমার ফ্যামিলির সবাই টিচার, আমার বাবাও হাই স্কুলের একজন প্রধান শিক্ষক। এই শেখানোটা বা পেশাটা আমার রক্তের সাথে কেন জানি মিশে আছে। তো আমি আপনাদের থেকে, হয়তো অনেকের থেকে বয়সেও ছোট, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালোভাবে আপনাদের মতো হাজার হাজার স্টুডেন্টদেরকে শেখাতে পারি। এই ল্যাঙ্গুয়েজটা শিখে যে যার জায়গায় যেন ডেভেলপ করতে পারে। কেউ হয়তো বিদেশ যেতে চাচ্ছে, কেউ হয়তো তার নিজের পেশাটাকে আরেকটু উন্নত জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। তো আমি আমার যতটুকু জানি, আমি পরিশ্রম করে কথা বলতে দেখেন কষ্ট হয়, আপনাদের এই একটা ক্লাস নিচ্ছে, এরপর আরো একটি ক্লাস আছে। কিন্তু আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদেরকে পরিপূর্ণভাবে আমার মতো করে আপনাদের গড়ে তোলার। তো আপনারা শুধু একটু লেগে থাকবেন। এবং আপনাদের দেখেন, হয়তো দুই একদিন আমি অসুস্থ থাকি, সব দিন ক্লাসটা কিন্তু এনজয়েবল হয় না। আজ মনে করেন আমি সুস্থ আছি, ক্লাসটা ভালো হবে। তো অসুস্থতা সেটা আলাদা বিষয়, কিন্তু আমি যেদিন আপনাদের ক্লাস নিব, প্রত্যেকটা ক্লাস আশা করি এনজয়েবল হবে। এবং আমি নতুন নতুন বিষয় কালেকশন করে, যেখানে যা ভালো পাই, শুধু এই শীট গুলা না, এর বাহিরেও আপনাদের জন্য অনেক জিনিস আমি আপনাদেরকে দিব। পিডিএফ আকারে শীট দিব। অনেক, মানে আমি আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি, আমি প্রতিজ্ঞা করছি যে আমি সর্বোচ্চ আপনাদের ঢেলে দেওয়ার চেষ্টা করব। এই যে একটি বিষয় কেবল দেখালাম, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুইটা নিয়মে গঠন করতে পারি। একটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় আপনি অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস ব্যবহার করতে পারেন। আরেকটি আপনি ইট অথবা দেয়ারের ব্যবহার করে আপনি এটা করতে পারেন। তো এটা ইট আর দেয়ার, এটা হচ্ছে একটা নিয়ম। এটা, হ্যাঁ বলেন, বলেন। হুম, 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 হুম।
আর্টিকেল, আর্টিকেল, হ্যাঁ। না এখানে সরি, এখানে একটা ভুল লেখা, এখানে অবজেক্ট, রিভারটা এখানে আমি ঠিক করে দিচ্ছি, এখানে অবজেক্ট। এখানে স্যার তৈরি করছিল তো এটা অবজেক্ট দিবেন, তাহলে দেখেন আপনার মনে হয় প্রশ্নটা মিটে যায়। তো এটা থাকবে অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ রিভারটা হচ্ছে এখানে অবজেক্ট, আর আওয়ার হাউস কোন পর্যন্ত এখানে লিখছিলাম যেন, দেয়ার ইজ এ হাউস, দেয়ার ইজ এ রিভার নিয়ার আওয়ার হাউস, এই পর্যন্ত ছিল হচ্ছে আমার বাক্যটা। তাহলে কিন্তু ঠিক হয়, এই যে নিয়ার আওয়ার হাউস এটা হচ্ছে এক্সটেনশন, আর দেয়ার হচ্ছে এটা আমার রুলের দেওয়ার, দেয়ার ভার্ব হচ্ছে ইজ, এটা হচ্ছে আর্টিকেল, আর রিভার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমার রুলটা হবে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যগুলো আমরা এই দুইটা নিয়মে করতে পারি। একটা নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আরেকটি হচ্ছে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এইখানে এই যে প্রথম যে রুলটা, এই রুলে অ্যাডভার্বিয়ালস থাকতেও পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার অবজেক্ট থাকতে পারে। এটা কোথায় কিভাবে থাকতে পারে, এটা আমরা পরবর্তীতে আরো বেশি ভালো করে দেখব। তো এই যে আপনি প্রশ্ন করলেন, দেখেন এখানে একটা ভুলও ছিল, এই শীটটা অনেক আগে তৈরি করা, এই ভুলগুলা কিন্তু সামনে আসবে, এগুলা কিন্তু আমরা খুঁজে বের করব। আপনি যদি ইংলিশ না জানতেন, এটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারতেন না। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনি যে বেসিকটা মোটামুটি জানেন, এটা কিন্তু তার একটা প্রমাণ। তো এই বেসিক থেকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শুরু করব, এবং আমাদের প্রত্যেকটা কর্নারে যেখানে যে সমস্যা আছে এগুলো আমরা শিখতে পারবো। তো আমরা পরবর্তীতে আজকে একটু শেষ করি, আমাদের ক্লাসটা আরো বেশি একটু সময় দিতে হবে, আপনারা সময় দেবেন। এখন 10টা বাজে, আমি আরো আধা ঘন্টা আপনাদের জন্য সময় দিব। তো আমি একটু পড়াতে থাকি, দেখেন প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি নোট করে রাখেন, আমি প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে নিব। আমি এখানে ওইভাবে আমার যে একটা ক্লাস আছে পরবর্তীতে এটা বলে আর মিউট করে চলে যাব না। এখানে আছে আমাদের সারাদিনের কথাবার্তা প্রায় 60 থেকে 70% অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে থাকে, বা আমরা ব্যবহার করে থাকি। দেখেন কত পার্সেন্ট বলেছি, প্রায় 60 থেকে 70%। কত পার্সেন্ট কথাবার্তা, 60 থেকে 70% কথা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করি। এটা একটু সংখ্যাটা মনে রাখবেন, এটা একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল, সেখান থেকে আমরা কাট করে নিয়ে এখানে পেস্ট করেছি। একটা পরীক্ষা এসেছিল যে সারাদিন আমরা যে কথাগুলা বলি, এর বেশিরভাগ কথা কোনগুলা, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের 60 থেকে 70% কথা আমরা সারাদিনে ব্যবহার করি। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। প্রথম স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। দেখেন আমি আপনাদের জন্য এটা আগে থেকে মার্ক করে রেখেছি, এইগুলা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। যেমন রুমা লাইকস টু ড্র পিকচার, সেখানে রুমা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে লাইক, আর এক্সটেনশন হচ্ছে টু ড্র পিকচার। অথবা আপনি এখানে সরি একটু ভুল বললাম, সাবজেক্ট হচ্ছে রুমা, ভার্ব হচ্ছে লাইক, আর পিকচার হচ্ছে এক্সটেনশন, বা আপনি এখানে অবজেক্টও ধরতে পারেন। লাইকস টু ড্র, এখানে দুটো ভার্ব রয়েছে। এই টু ড্র, এই ভার্বটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। টু ড্র, দেখেন ভার্ব টু যুক্ত ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। এটা যখন আমরা পার্টস অফ স্পিচের ভিতরে ভার্ব শিখবো, ভার্বের চ্যাপ্টারটা পড়বো, তখন আপনারা ভার্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। এবং আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা পৃথিবীর যে কোনো ভাষা শিখতে গেলে আগে ভার্বটাকে ভালোভাবে শিখতে হবে। বাংলা ব্যাকরণে যেমন ভার্ব দরকার বা ক্রিয়া দরকার, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঠিক তাই। ভার্বটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের 40% শেখা হয়ে যাবে। কত পার্সেন্ট শেখা হবে বলেন তো, 40%। এই 40%-এর জায়গাটা আমাদের একটু, এই 40% কি কি, এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে নিতে হবে। রুমা লাইকস টু ড্র পিকচার্স, রুমা লাইকস টু ড্র পিকচার্স, অর্থাৎ রুমা ছবি আঁকতে পছন্দ করে। এখানে দেখেন লাইকস, এই লাইকস কেন হয়েছে, কারণ রুমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তাই ভার্বের পরে একটা এস যোগ হয়েছে, এটা তোমার মূল ভার্ব। আর এটি হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম টু ড্র। আর তারপর এবং একই বাক্যে দুটো ভার্ব যদি পাশাপাশি বসানো হয়, তো একটি ভার্বকে ইনফিনিটিভ করতে হয়, অথবা জিরান্ডিয়াল ভার্ব করতে হয়, আইএনজি যোগ করতে হয়। তো এইটা কিভাবে করতে হয়, আমরা যখন ভার্বের চ্যাপ্টারটা পড়বো তখন আমরা এটা ভালো ধারণা নিব। রুমা লাইকস টু ড্র পিকচার্স, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে রুমা, তারপর লাইক হচ্ছে ভার্বের বেস ফর্ম, আরো একটি ভার্ব বসেছে টু ড্র ভার্ব ইনফিনিটিভ, তারপর এক্সটেনশন বসেছে পিকচার্স, এটাকে আপনি অবজেক্টও বলতে পারেন। রুমা ছবি আঁকতে পছন্দ করে, দেখেন এই যে টু ড্র মানে আঁকতে, টু ড্র আঁকতে, আঁকাটা কি একটা ভার্ব না? তো আঁকতে, খাইতে, যাইতে, দেখতে, এইগুলাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। এগুলাকে কি বলা হচ্ছে বলেন তো, ইনফিনিটিভ। আবার একটু বলি, দেখেন আঁকতে, খাইতে, যেতে, উঠতে, বসতে, পড়তে, এগুলাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। এগুলাকে কি বলা হচ্ছে, ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ কেমন হয়, টু যুক্ত থাকে। যেমন আমি খেতে চাই, আমি খেতে
চাই। এখানে দুইটা ভার্ব রয়েছে, চাওয়া একটা ভার্ব আর খাওয়া একটা ভার্ব। আই ওয়ান্ট টু ইট, এই বাক্যগুলো একটু লিখে দেন। আই ওয়ান্ট, WANT, আই ওয়ান্ট টু, EAT, আই ওয়ান্ট টু ইট। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। এখানে দেখেন দুইটা ভার্ব বসেছি, ওয়ান্ট একটি ভার্ব আর টু ইট এইটা আরেকটি ভার্ব। টু ইট এইটার অর্থ কি জানেন? এইটার অর্থ হচ্ছে আমি খেতে চাই। দুইটা ভার্ব বসাইছি না, আই ওয়ান্ট টু ইট রাইস। এখানে পরবর্তীতে আরো লিখলাম আই সি ই, দেখেন আই ওয়ান্ট টু ইট রাইস। তো এই রাইসটা হচ্ছে আমার অবজেক্ট বা এক্সটেনশন যাই বলেন। আর এখানে দুইটা ভার্ব রয়েছে, ওয়ান্ট এবং ইট। তো দুটি ভার্ব কখনো পাশাপাশি বসানো যায় না। মাঝখানে একটি টু, অর্থাৎ এই একটি ভার্বকে দুটি ভার্বের যে কোনো একটিকে ইনফিনিটিভ করতে হয় অথবা জিরান্ড করতে হয়। জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল, এই বিষয়গুলো খুব ভালো করে আপনাদেরকে আমি বুঝাই দিব। ইংলিশে আপনি কেন কথা বলতে পারেন না, আপনার দুর্বলতাটা কোথায়, এই জায়গাটা আপনি বুঝতে পারবেন। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি খেতে চাই, ভাত খেতে চাই। এই যে টু ইট, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। তো যাক, আমরা পয়েন্টে ফিরে আসি। রুমা ছবি আঁকতে পছন্দ করে। রুমা লাইকস টু ড্র পিকচার্স। আচ্ছা, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে। এই বাক্যগুলা কিন্তু সব প্রথম স্ট্রাকচার অনুসারে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট স্ট্রাকচার অনুসারে গঠিত হয়েছে। প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বা কর্ম বসেছে। নোট, এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলার মতো ইংরেজি শব্দ সাজানো হয় না বা বাক্য গঠিত হয় না। উপরোক্ত প্রতিটা সেন্টেন্সে ইংলিশে সাবজেক্টের পর ভার্ব বসেছে, কিন্তু সেন্টেন্স গুলো যখন আমরা বাংলায় ট্রান্সলেশন করছি তখন ভার্বটা অবজেক্টের পর চলে যাচ্ছে। অর্থাৎ সেন্টেন্সে সবার শেষে ভার্ব বসে। সেন্টেন্সে সবার শেষে কি বসেছে বলেন তো? ভার্ব বসেছে। এই জায়গাটা আহ মনি আক্তার, আপনি একটু পড়বেন আমি যেখানে কি বললাম, এই যে বাক্যটা নোটটা একটু পড়েন তো। এটা একটু পড়তে পারবেন প্লিজ? আমি পড়ি ভাইয়া। হুম, পড়েন পড়েন। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে অর্থে বসেছে, আচ্ছা এইটা হ্যাঁ, এখানে চলে যাচ্ছে অর্থে সেন্টেন্সে সবার শেষে, এটা ঠিক আছে, মানে এইভাবে পড়ে চলে যেতে হবে যে ভার্বটা অবজেক্টের পর চলে যাচ্ছে অর্থে সেন্টেন্সে সবার শেষে ভার্ব বসেছে। অর্থাৎ এখানে একটু দ্রুত পড়তে হবে, মানে এখানে বলতে চাচ্ছে কি, আমি কি বুঝছেন কেউ এখানে কি বলতে চাচ্ছে? আমি একটু ভেঙে দেই একেবারে সহজ করে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন এখানে আমি লিখলাম আই ই এ টি, আই ইট রাইস, RICE। এখানে আমি লিখেছি, দেখেন এই যে জায়গাগুলো না, আপনি বললেন ক্লিয়ার না, এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে নেন। আপনার ইংলিশের যে ভীতি, আপনার যে ভয়, এটা দ্রুত আপনি কাভার করতে পারবেন। এখানে আমি কি লিখেছি, আই ইট রাইস। তো আই শব্দের অর্থ কি? আমি। ইট শব্দের অর্থ কি? খাই। আর রাইস শব্দের অর্থ কি? ভাত। তাহলে এর বাংলাটা কি দাঁড়ায়? আমি খাই ভাত। এটার বাংলা অর্থ কি দাঁড়ায় বলেন তো? আমি খাই ভাত। কিন্তু আমরা বাঙালিরা, আমরা যখন বাংলায় কথা বলি তখন কি আমি খাই ভাত এটা বলি, নাকি আমি ভাত খাই এটা বলি? আমি ভাত খাই এইটা বলি। তো এই এই যে তিনটা লাইন, এই তিনটা লাইনের অর্থ হচ্ছে এইটুক। অর্থাৎ বাংলায় যখন আমরা কথা বলি তখন আমরা ভার্ব বা ক্রিয়াটাকে বাক্যের শেষে বসাই। যেমন আমি ভাত খাই, এখানে একটি মাত্র ক্রিয়া, সেটা হচ্ছে খাই, এটা একেবারে শেষে বসেছে। কিন্তু যখন ইংলিশে ট্রান্সলেট করবেন তখন ওই ভার্বটাকে সাবজেক্টের পরে বসাতে হয়। তাও কোথায় বসাবেন? অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমরা কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম নিয়মটা নিয়ে একটু কথা বলছি, এই যে ফার্স্ট স্ট্রাকচার, এই জায়গাটা একটু দেখেন। প্রথম স্ট্রাকচার আমরা কিভাবে সাজাবো, তো তারই সূত্র অনুসারে আমরা এখানে লিখেছি আই ইট রাইস। আই ইট রাইস অর্থাৎ আমি খাই ভাত। কিন্তু বাংলায় আমরা বলি আমি ভাত খাই। অর্থাৎ বাংলায় যেভাবে বলবো, ইংলিশে ট্রান্সলেট করার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা
সাবজেক্টের পরে ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠন প্রণালী বা একটা নিয়ম। এইটুক কি কেউ বুঝতে পেরেছেন? মানে বাংলা আমরা যেভাবে বলি, ইংলিশ আমরা সেভাবে লিখবো না। এখানে ইংলিশে যেভাবে লেখা আছে, আমরা যদি সেভাবে বাংলা বলি, তাহলে মিলবে না। আমি খাই ভাত, আমি যাই স্কুলে, এটা ভালো শোনায় না। আমি কি বলি? আমরা স্কুলে যাই বা আমি স্কুলে যাই, কিন্তু বাংলা লেখার সময় কি লিখি? আই গো টু স্কুল, আমি যাই স্কুলে। অর্থাৎ মনে রাখবেন, বাংলা বাক্যে ভার্ব শেষে চলে যায়, ইংরেজি সাজাতে গেলে সাবজেক্টের পরে ভার্ব আনতে হয়। এতটুকু কি বুঝতে পেরেছেন? এইভাবে প্রত্যেকটা বিষয় বলেন, এভাবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ধরে ধরে বুঝাই দিব। এবং যেখানে যে সমস্যা থাকবে একটু বলবেন, আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। তো আমাদের মনে রাখতে হবে যে ইংলিশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে থাকে, কিন্তু বেঙ্গলিতে কি হয়? আমি কেবল যে কথাটি বললাম দেখেন, ইংলিশে আমাদের মনে রাখতে হবে, ইংলিশে কি হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু বেঙ্গলিতে কি হয়? সাবজেক্ট অবজেক্ট ভার্ব হয়ে যায়। কি হয়? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এটা একটু ভালো করে মনে রাখবেন যে ইংরেজিতে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলায় হয়ে যায় সাবজেক্ট অবজেক্ট ভার্ব। মোর এক্সাম্পল দেখেন, আই হ্যাভ এ পেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে এখানে ভার্ব, আর এ পেন এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে কি হলো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, এখানে সাবজেক্ট আই, তারপর ভার্ব বসেছে হ্যাভ, আর এ পেন এটা হচ্ছে অবজেক্ট। আমার একটি কলম আছে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এই যে আমার একটি কলম আছে, এখানে আমার কি? সাবজেক্ট, একটি কলম কি? অবজেক্ট, আর ভার্ব কি? আছে। অর্থাৎ বাংলায় হয়ে যাবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ইংলিশে হয়ে যাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই জায়গাটা একটু ভালো করে যদি বুঝতে পারেন, আজকে এতটুকু যা পড়ালাম আপনারা বুঝতে পারবেন। এই যে ইংলিশে কি হয়? আই ইট রাইস, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর বেঙ্গলিতে কি হয়? বাংলায় হয়ে যায় হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এইটুকু কি বুঝতে পেরেছেন? আজকে এখানে আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে, অনেক বলতে না, এখানে তো স্টুডেন্ট কম, মাত্র 4 জন। এখানে আপনাদের প্রশ্ন ছিল, স্যার আমি সাজাতে পারি না। কেউ বলছেন যে স্যার আমি বাক্যটা বড় করতে পারি না। দেখেন কিভাবে অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে, ওই যে আই ইট রাইস উইথ মাই প্যারেন্টস এট মাই হোম ইন দা মর্নিং, একটা বাক্য আমি বড় করলাম। এটা কিভাবে বাক্য বড় করা যায়? আপনি বুঝতে পারছেন না যে স্যার আমি কিভাবে সাজাবো। নুপুর ভট্টাচার্য আপনি বলছেন, দেখেন আপনার সেই জায়গাটা কিন্তু আমি আস্তে আস্তে প্রবেশ করতেছি, যে এইখানে একটা বাক্যকে বাংলা থেকে আমরা কিভাবে সাজাবো। এখানে একটা সূত্র দিয়ে দিলাম আমি। সূত্রটা কি? আপনি আমার ক্লাসটা শেষ হওয়ার পরে মাত্র 15 মিনিট সময় দিবেন। কি করবেন? এই 15 মিনিটে এখানে আপনি 5টা বাক্য লিখবেন আপনার মনের মতো করে। যে আমার একটি বিড়াল আছে, আমি ভাত খাই, সেই স্কুলে যায়, সে একটি ছবি আঁকে। এইবার ওই বাক্যগুলা থেকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, খুব সহজ বাক্য লিখবেন বাংলায়, যে বাক্যগুলো যেন ইংলিশে ট্রান্সলেট করতে পারেন। এবার দেখবেন বাংলার সঙ্গে ইংলিশ মিলছে না। কেন মিলছে না? কারণ এখানে ইংলিশে হয়ে যাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলায় হয়ে যাবে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট অবজেক্ট ভার্ব। অর্থাৎ আমার একটি কলম আছে, এটা যদি আমি ইংলিশে সাজাই, এটা হয়ে যায় একটি কলম আছে আমার। তো এই বিষয়গুলো একটু ভালো করে মনে রাখবেন, যে আমি ভাত খাই, আর যখন ইংলিশটা করব তখন হয়ে যাবে আমি খাই ভাত। এই জায়গাটা যখন বুঝাবেন, যেমন একটা বড় বাক্য যদি বলি, যে আমাদের সময় ইংলিশ গ্রামার বইতে একটা বাক্য আমরা পড়ছিলাম, যে দিল্লির বাদশাহ নাসিরুদ্দিন গরিবের মতো জীবন যাপন করতেন। অনেক বড় একটা বাক্য। দিল্লির বাদশাহ নাসিরুদ্দিন গরিবের মতো জীবন যাপন করতেন। আচ্ছা, এই বাক্যটা আমি এর সাবজেক্ট কোথা থেকে খুঁজে বের করব, এর অবজেক্ট খুঁজে কিভাবে বের করব, এর ভার্ব কিভাবে বের করব? এইটা খুবই সহজ বিষয়। এটা অত্যন্ত সহজ। কিভাবে সহজ? এই বাক্য থেকে আমাকে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। ইংলিশে যখন আমরা ট্রান্সলেট করব, তখন আমরা এই সূত্রটা বেছে নিব, অর্থাৎ এই এস ভি ও, এটা একটু মনে রাখবেন। এস ভি, তারপর দিলাম হচ্ছে ও। এই এস ভিও নিয়মটা কি? এই নিয়মটা আমরা একটু মাথায় রাখবো। এস ভিও অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই যে দিল্লির বাদশাহ নাসিরুদ্দিন গরিবের মতো জীবন যাপন করিতেন, এই বাক্যের প্রথমে সাবজেক্ট আনবেন, তারপর ভার্ব আনবেন, তারপর অবজেক্ট আনবেন। তো এই বাক্যটা যেহেতু অনেক বড় বাক্য, আমরা আজকে ক্লাস শুরু করেছি, কয়েকটা ক্লাস এইভাবে একটু করতে থাকেন। দেখবেন আপনারা আস্তে 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 এই ক্লাসগুলোতে অনেক কিছু নিতে পারছেন। এইখান থেকে আপনাদের যে ল্যাকিংস গুলো ছিল, ইংলিশ সম্পর্কে যে একটা ভয় ছিল, এগুলো আস্তে আস্তে চলে যাবে। তো আমরা পয়েন্টে ফিরে আসি। এবার আসবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার, ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস এখানে সাবজেক্ট হবে না, আবারও একটু এখানে ভুল হয়েছে, এখানে অবজেক্ট হবে। অর্থাৎ ও বি
যে, অর্থাৎ কি হলো, ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস, ও অবজেক্ট এখানে দেওয়াই আছে, দেখেন, ইট প্লাস ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান। আমি আপনাদের যে কথাটা বলেছি, কোথাও কোনো বস্তু বা জিনিস আছে নাই ছিল ছিল না, এই অবস্থান যখন বুঝাবে তখন আমাদের ইট বা দেয়ারের ব্যবহার করতে হয়। এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। মূলত যে সকল বেঙ্গলি সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেই সকল জায়গাগুলোতে ইট অথবা দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। দেখেন এই যে শীট, আজকে আপনাদের এই শীটটা আমি প্রোভাইড করব, এই পিডিএফ, এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা কর্নারে আপনাদের জানার মতো বিষয় আছে, যেগুলো আপনারা আগে হয়তো জানতেন না। এখানে কি বলছে, দেয়ার বা ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? বেঙ্গলি সেন্টেন্সে, যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। আচ্ছা যদি বলি আমাদের বাড়ির পাশে একটি নদী আছে, আমাদের বাড়ির পাশে একটি নদী আছে, এখানে আপনি সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবেন? সাবজেক্টের সংজ্ঞাই বা কি? আছে। আছে, আছে এটা তো ভার্ব, এটা আপনি কোনো সাবজেক্ট হলো? এটা সাবজেক্ট হলো না, কিন্তু এখানে বলা হচ্ছে কি, যে বাংলা যেসব বাক্যে বা সেন্টেন্সে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না, ও আছে এই যা, আচ্ছা। বুঝতে পারছেন, যেখানে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না, অর্থাৎ এখানে আমি আরো সহজ করে দিয়েছি, যে কথাটা এখানে লেখা হয় নাই, সেটা হচ্ছে বাংলা বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না। এইটা যদি আপনি বলতে চান, যেমন আপনি এখানে যে রোহিঙ্গা প্রজেক্টে চাকরি করছেন, তো আপনি মনে করেন আপনার একজন ফরিনার এসেছে, আপনার সাথে পাশে বসে আছে, তো আপনি, আপনার পাশে একজন রুগী আসছে, তো আপনি তাকে বলবেন যে স্যার এখানে একজন রুগী আছে, আমার পাশে একজন রুগী দাঁড়িয়ে আছে, তার সাথে একটু কথা বলেন। তো আপনি কি বলবেন? তখন কিন্তু এখানে আপনাকে সাবজেক্ট খুঁজে পেতে কষ্ট হবে, আপনি ওই রুগীর নামও জানেন না। তো সে যেহেতু আপনার পাশে আছে, আপনি এই আছে নাই ছিল ছিল না এই ধরনের বাংলা বাক্য দেয়ার দিয়ে কমপ্লিট করতে পারবেন। আপনি ওই লোকটাকে বলতে পারবেন, আপনার ওই বসকে, আপনার স্যারকে, যে স্যার, দেয়ার ইজ আ পেশেন্ট বিসাইড ইউ, দেয়ার ইজ আ পেশেন্ট বিসাইড ইউ, আপনার পাশে একজন রুগী দাঁড়িয়ে আছে। এই ধরনের বাক্য আমরা যদি করতে চাই, আমরা দেয়ার অথবা ইট ব্যবহার না করে করতে পারবো না। মনে রাখবেন, বস্তু, ইতর প্রাণী, শিশু, এদের পরিবর্তে ইট ব্যবহার করা হয়। যদি বলা হয় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এখানে আপনি সাবজেক্ট কি মনে করবেন? এখানে কি বৃষ্টিকে সাবজেক্ট ধরবেন? নো। সাবজেক্টের কাজ কি? সাবজেক্ট মানে কর্তা, আর কর্তার কাজ কি? যে বাক্যের কাজটা সম্পন্ন করে, কাজটি সম্পন্ন করে, আমি ভাত খাই, এই বাক্যের সাবজেক্ট কি? আমি। কেন আমি সাবজেক্ট? কারণ ভার্বকে যদি প্রশ্ন করা হয়, ভার্বকে যদি প্রশ্ন করা হয় কে খায়, উত্তর আসে আমি খাই, উত্তর আসে কি খাই, আমি খাই। অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা, যেটা উত্তর পাওয়া যাবে, ওইটাকে বলা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। বৃষ্টি হয়, এখানে হওয়াকে যে আপনি প্রশ্ন করতে পারবেন যে কি বা কাকে দ্বারা, কাকে হয়, এটা কিন্তু আসবে না। অর্থাৎ এখানে আপনি মনে রাখবেন, বস্তু, ইতর প্রাণী, শিশু, এইটা দ্বারা যখন কোনো জিনিস বুঝাবে, যেমন যদি কোনো প্রাণীকে বুঝান, আপনি ইট ব্যবহার করতে পারেন। যেমন দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল, এটা না বলে আপনি ইট ইজ এ ক্যাট এটা বলতে পারবেন। তো ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, দেয়ার ইজ এ রিভার বিসাইড আওয়ার হাউস, তারপর দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন চট্টগ্রাম, দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন চট্টগ্রাম। এই ধরনের ব্যবহারগুলো কিন্তু আমরা দেয়ার দিয়ে করব। কিভাবে করব? অর্থাৎ কোথাও কোনো জিনিস অস্তিত্ব আছে বা অবস্থানগতভাবে আছে, এখানে আমরা দেয়ার বা ইটের ব্যবহার করব। অথবা আমি আরেকটা কথা বলেছি, আছে নাই, ছিল ছিল না, এমনটি বোঝাতে আমরা দেয়ারের ব্যবহার করব। যেমন দেখেন, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি নদী আছে, মাঠে তিনজন লোক আছে, দেয়ার আর থ্রি মেন ইন দা ফিল্ড, আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দা স্কাই, এখন 10টা বাজে, ইটস 10 o'clock, এখন ঐশীর নামাজ পড়ার সময়। এই যে সময়গুলো এখানে বলছে যে এখন 10টা বাজে, এই বাক্যের ভার্ব আপনি, এই বাক্যের সাবজেক্ট কোথায় খুঁজে পাবেন? এখানে একটু ভালো করে খেয়াল করেন, এখানে আমি কি বলছি, এখন 10টা বাজে, এখন 10টা বাজে, ইটস 10 o'clock, এখানে কি এখনকে সাবজেক্ট ধরবেন? না, তা কখনো হয় না। কারণ কি, সাবজেক্টের কাজটি, কাজটা কি, সাবজেক্টের কাজ হচ্ছে যে বাক্যের মানে টোটাল কাজটি সম্পাদন করে। তো এখানে কি এখন 10টা বাজে, এখন 10টা বাজে, এই এখন কি বাক্যের কাজটি সম্পন্ন করছে? না। 10টা এটাও কি হচ্ছে? না। বাজে এটাও কি হচ্ছে? না। অর্থাৎ যেখানে কোনো ভার্ব খুঁজে পাবেন না, সরি, যেখানে কোনো সাবজেক্ট বা কর্তা খুঁজে পাবেন না, সেখানে আপনি ইট ব্যবহার করবেন, ইট ব্যবহার করবেন।
তো এইভাবে আমরা ইট এবং দেয়ার এর ব্যবহার দেখলাম। এবার একটু দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। অ্যাসার্টিভ এর পরে কি আছে? ইন্টারোগেটিভ। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স হুইচ আস্ক আ কোয়েশ্চেন। হুইচ আস্ক আ কোয়েশ্চেন, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল দেখেন, ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? তো এখানে কিন্তু কাকে প্রশ্ন করা হচ্ছে, তুমি কি ইংরেজি শেখো? তারপর কি আছে? ডিড হি গো টু স্কুল? সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? সে কি তার কাজটি সম্পন্ন করেছে? হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক? আপনি কারো কাছে প্রশ্ন করতে পারেন, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? তো এইগুলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে পড়বে, অর্থাৎ প্রশ্নবোধক। এবং এর সব থেকে বড় চিহ্ন কি জানেন? এর সব থেকে বড় চিহ্ন হচ্ছে এই জিজ্ঞাসাবোধক চিহ্ন, যেটাকে বলা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, নোট অফ ইন্টারোগেশন। এইটা না দিলে ভুল হয়ে যাবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমাদের দেশে এই জায়গাটায় ভুল করে। ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখার শেষে ফুল স্টপ বসিয়ে দিয়ে চলে আসে। কেন আসে জানেন? কারণ প্রত্যেকটা বাক্য, ওই যে বলেছি, 60 থেকে 70% বাক্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো মনে করে কি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতেছি, তাই কি হবে? সে লিখতেছে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন। তো নোট অফ ইন্টারোগেশনের জায়গাটায় কি করতে হবে? এই জায়গাটায় আপনাকে এই কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসাতে হবে। তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো? তুমি কখন ফুটবল খেলবে? হোয়েন উইল ইউ প্লে ফুটবল? হোয়েন, এই বাক্যটা দেখেন, এখানে আমি মাত্র 1 মিনিট একটু সময় নিব। আপনাদের যে গ্রামারের দুর্বল জায়গাগুলো কোথায় জানেন? এগুলো টিচাররা আমরা মোটামুটি বুঝি। এই জায়গাগুলো আপনাদেরকে একটু সমাধান করে দিব। স্পন্টেনিয়াসলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য ইংলিশ। অ্যান্ড হোয়েন আই উইল প্র্যাকটিস স্পিক ইন ইংলিশ উইথ ইউ, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ উইথ মি ফ্লুয়েন্টলি। বাট এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য রুলস অফ গ্রামার। আপনাকে আগে গ্রামারের রুল গুলো জানতে হবে। এই গ্রামারের রুল গুলো যদি না জানেন, আপনি কথা বলতে পারবেন না। এই একটি রুল একটু দেখেন। হোয়েন উইল ইউ প্লে ফুটবল? তুমি কখন ফুটবল খেলবে? হোয়েন উইল ইউ প্লে ফুটবল? তুমি কখন ফুটবল খেলবে? তো এই জায়গাটা কি বসিয়েছি? প্রথমে হোয়েন, অর্থাৎ একটি ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছি। ডাব্লিউএইচ ওয়ার্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে শব্দের শুরুতে ডাব্লিউ এবং এইচ থাকে, তাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। যেমন হয়ার, হোয়েন, হাউ, হট, এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। তো এই ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছি হোয়েন। এই ডাব্লিউএইচ ওয়ার্ড বসানোর পরেই একটি অক্সিলারি ভার্ব আনতে হয়। আমরা বেশিরভাগ স্টুডেন্ট আমরা কি পড়ি জানেন? আমরা কি লিখে ফেলি? হোয়েন, এটা একটু খেয়াল করবেন। হোয়েন ইউ উইল প্লে ফুটবল, PLA, প্লে LL, এই জায়গাটা দেখেন, এবং এখানে আমরা একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে পারি। হোয়েন ইউ উইল প্লে ফুটবল, আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা কিন্তু এইটা বলে দেই, আমরা এইটা লিখি, হোয়েন ইউ উইল প্লে ফুটবল। কিন্তু এইটা একটা বড় ভুল। ভুলটা কোথায় জানেন? ভুলটা হচ্ছে এই ডাব্লিউএইচ ওয়ার্ড বসানোর পরেই অক্সিলারি ভার্ব আনতে হয়। তো বাংলাটা কি? তুমি কখন ফুটবল খেলবে? তুমি কখন ফুটবল খেলবে? অর্থাৎ এই জায়গাটা কি হবে? প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আনতে হবে, তারপর অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপর সাবজেক্ট আনতে হবে। আবার একটু ভালো করে শুনে নেন। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আনতে হবে, তারপর অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপর সাবজেক্ট আনতে হবে। তুমি কখন ফুটবল খেলবে? যদি বলি তুমি কখন ফুটবল খেলো, তখন কি হবে? হোয়েন, কি হবে? এখানে কি হবে? হোয়েন, তো কখন তুমি ফুটবল খেলছো বা খেলছিলে? তুমি কখন ফুটবল খেলো? এটা কি হোয়েন, কি হবে? হোয়েনের পরে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। হোয়েন ডু ইউ প্লে ফুটবল? হোয়েন ডু ইউ প্লে ফুটবল? এই উইল বাদ দিয়ে এখানে ডু আনতে হবে। কেননা আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে। এই ক্লাসগুলো আপনারা পাবেন, ডু, ডু ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার। আমার ব্যাচের যে ক্লাসগুলো আপনারা করেন, ওই ক্লাসগুলো কিন্তু আপনাদের এই ক্লাস নেবো বিধায় আজকে অফ করে রেখেছি, ওটা কালকে পারবেন। আর আপনাদের তো লাভ ডাবল হবে, আজকের এই ক্লাসগুলোও পাবেন আর ওই ক্লাসগুলো আপনারা করতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে যে 4 জন যুক্ত হয়েছেন, আমি মনে করি অবশ্যই অবশ্যই ইংরেজি আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন, ভেরি ক্লিয়ারলি। তো এখানে আমি কি বোঝাতে চাচ্ছি? এইখানে বলছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে একটু অক্সিলারি ভার্ব আনতে হবে। কখনো ভুলেও কেউ এইটা লিখবেন না, হোয়েন ইউ উইল প্লে ফুটবল। এটা হবে হোয়েন উইল ইউ প্লে ফুটবল। যখনই আপনি ডাব্লিউএইচ একটা ওয়ার্ড ব্যবহার করবেন, যদি বলা হয় তুমি কোথায় ফুটবল খেলবে, তুমি কখন ফুটবল খেলবে, এটা না বলে আমি যদি বলি তুমি কোথায় ফুটবল খেলবে, এটা হোয়েন এর জায়গায় হয়ার বসাই দিবেন। হয়ার উইল ইউ প্লে ফুটবল? হয়ার উইল ইউ প্লে ফুটবল? দেখেন বাক্য কিভাবে বড় বানানো যায়, ইংরেজি কিভাবে সহজে শেখানো যায়। আমি একটি মাত্র বাক্য দেখলাম যে তুমি কখন ফুটবল খেলবে, এটা কি বলবো? তুমি
কিভাবে ফুটবল খেলবে? তুমি কোথায় কোথায় ফুটবল খেলবে? হোয়েন এ জায়গায় হায়ার বসাই দেন, হায়ার উইল ইউ প্লে ফুটবল। তুমি আহ, কিভাবে ফুটবল খেলবে? এখানে হয় দিয়ে দিবেন আপনি হাউ, হাউ উইল ইউ প্লে ফুটবল। তুমি কিভাবে ফুটবল খেলবে? তুমি আহ, কোথায় ফুটবল খেলেছিলে? হোয়ার ডিড ইউ প্লে ফুটবল। এখানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ঘুরাতে পারবেন, নিজের ইচ্ছা মতো আপনি ঘুরাতে পারবেন। আপনার কাছে আমি 1,000 টাকার নোট দিলাম, বললাম যে আপনি এটা ইচ্ছা মতো খরচ করেন। আপনি ওইটা দিয়ে সন্দেশ খাইতে পারেন, আপনি মিষ্টি খাইতে পারেন, আপনি জাঙ্ক ফুড খাইতে পারেন, আপনি ওইটা দিয়ে বিরিয়ানিও খাইতে পারেন, আপনার ইচ্ছা। টাকাটা দিচ্ছি কে? আমি। তো আপনাকে গ্রামারের রুল শিখাই দিচ্ছি, আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। এখানে তুমি কখন ফুটবল খেলবে, এটা আরো এখান থেকে 10, 20, 30টা বাক্য তৈরি করতে পারবেন। তুমি কোথায় ফুটবল খেলবে, তুমি কখন ফুটবল খেলবে, তুমি কখন ফুটবল খেলেছিলে, তুমি কেন ফুটবল খেলবে, তুমি কেন ফুটবল খেলবে না, এই বাক্যগুলো আপনাকে এইভাবে ঘোরাতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এইটুকু, আর কিচ্ছু না। তো এইটা আমরা বুঝি না, এই কোর জিনিসটা আমরা বুঝি না বিধায় আমরা কিন্তু এই বাক্যটাকে, এই সেন্টেন্সটা, সরি এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বেশি জটিল করে ফেলি। আসলে বাংলা থেকে ইংলিশটা সহজ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে। আমি এই পর্যন্ত যা কিছু পড়ালাম আজকে, আপনারা কি বুঝতে পেরেছেন? Yes. তো এইভাবে আমি যদি আপনাদেরকে পড়াতে থাকি, এবং আজ তো প্রথম ক্লাস, এর পরে আরো ভিতরে যখন প্রবেশ করব, আপনাদের যে সমস্যাগুলো কোথায় এটা আমি শুনবো, সেই সমস্যার জায়গাটা আমি মেডিসিন দিয়ে সলভ করার চেষ্টা করব। আমি মনে করি আপনারা উপকৃত হবেন। তো এই বিষয়গুলো দেখেন, আমি আর আজকে আরো একটু পড়িয়ে দেই। এখানে বলছিলাম যে মিনিমাম 1.5 ঘন্টা করে আপনারা সময় পাবেন। আসলে দেখেন, এই পার্সোনাল ব্যাচ গুলো না, 1 to 1 ব্যাচে, এই সময় আমরা আরো অন্য কিছু করতে পারি, কিন্তু আগামী দিনে আপনাদের সঙ্গে আমেরিকা থেকে আমাদের এক আন্টি, উনি অনেক বয়স্ক, উনি আমেরিকায় গিয়েছেন ওনার ছেলে মেয়ের সঙ্গে, বাট ওখানে গিয়ে ঘরের ভিতরে একটা ইংলিশে কথা বলতে পারেন না। উনি আমাদের ক্লাসে সম্ভবত কালকে যুক্ত হবেন। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা কতটা জরুরি! আপনি এই যে একজন বলছেন যে স্যার আমি আমার প্রমোশন পাচ্ছি না, বা আমার অফিসে যারা ভিজিটর আসছে তাদের সাথে আমি কথা বলতে পারছি না, প্রেজেন্টেশন দিতে পারছি না, আমি রিপোর্ট পারছি না, এটা সবই পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা শুধু একটু ভালোভাবে একটু মন থেকে শিখতে হবে। আমি যে ক্লাসগুলো নিচ্ছি এইভাবে একটু থাকবেন, একটু যুক্ত থাকবেন। আর আমাদের অনেক কাজের চাপ থাকে, বিভিন্ন ব্যাচ পরিচালনা করতে হয়, তার ফাঁকেও আপনাদের এই ক্লাসগুলো নিচ্ছি, কেননা আপনাদের যেন উপকার হয়। সব সময় কিন্তু মানুষের টাকাটাই মেইন মুখ্য বিষয় না, এর বাহিরেও কিন্তু অনেক জিনিস থেকে যায়। তো এই ক্লাসগুলো অনেক কষ্ট করে আপনাদের সঙ্গে মেইনটেইন করে, ক্লাসগুলো টাইমটা বের করে ক্লাস নিচ্ছি, আপনারা যেন উপকৃত হতে পারেন, সেই জন্যই। আমরা এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার ব্যবহার করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বলেছি নাম্বার ওয়ান, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আরেকটি হচ্ছে নাম্বার টু তে কি, কেবল যেটি আপনাদেরকে আমি দেখালাম, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত একটি ওয়ার্ড বসবে, দেন অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। এইটা একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে ডাব্লিউএইচ একটি ওয়ার্ড বসেছে হোয়েন, তারপর এখানে একটা অক্সিলারি ভার্ব বসেছে উইল, তারপর একটি সাবজেক্ট বসেছে যেটাকে বলা হচ্ছে ইউ, তারপর একটি মেইন ভার্ব বসেছে দেখেন প্লে, তারপর অবজেক্ট বসেছে ফুটবল। তারপর কি বসেছে বলেন তো? অবজেক্ট। এই জায়গাটা সবাই একটু স্ক্রিনের দিকে তাকান। এই যে নাম্বার টু, 2 নম্বরের রুলটা, প্রথমে একটি ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড বসেছে, তারপর অক্সিলারি ভার্ব বসেছে উইল, তারপর এখানে বসেছে সাবজেক্ট ইউ, তারপর ভার্বের বেস ফর্ম মেইন ভার্ব, তারপর বসেছে অবজেক্ট, অর্থাৎ হোয়েন উইল ইউ প্লে ফুটবল। এটা হচ্ছে দ্বিতীয় নম্বরের নিয়ম অনুসারে করা হয়েছে। আর প্রথম নম্বরের নিয়ম অনুসারে কিভাবে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই যে যেমন এখানে এই বাক্যগুলো আমরা করেছিলাম, কোথায় গেল সেগুলো? এই যে ডু ইউ লার্ন ইংলিশ, তারপর অক্সিলারি ভার্ব দিয়ে আপনি করতে পারবেন ডু ইউ লার্ন ইংলিশ, অর্থাৎ হোয়াট ইজ ইওর নেম, হোয়াটস ইওর নেম। এখানে এই দুইটা রুল মেইনটেইন করে কিন্তু আপনারা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে 2 প্রকারের বাক্য তৈরি করতে পারবেন। এটা আপনারা শুধু, আমি যদি সব বুঝিয়ে দিই হাতে কলমে, আপনারা আর বাড়িতে আপনাদের কোনো কাজ থাকবে না। এগুলো একটু হোমওয়ার্ক হিসাবে নিবেন। কিভাবে করবেন? এই দুইটা নিয়ম অনুসারে মাত্র 2টা বাক্য করে রাখবেন, নাম্বার ওয়ান অনুসারে 2টা, আর নাম্বার টু অনুসারে 2টা। দেখবেন আপনাদের অনেক কাজে দেবে। প্রশ্নবোধক বাক্য সাধারণত 4 ধরনের হয়। কয় ধরনের হয়? 4 ধরনের। আমি গতকাল, আগামীকাল যখন এই ক্লাসটা আবার শুরু করব, তখন আপনাদের কাছে আমি আজকে কি পড়ালাম এটার একটু ফিডব্যাক নিব। আপনাদের অনেকেই এখানে চাকরি করেন, সময় পাবেন না আমি জানি, তারপরও যখন আপনি সুযোগ পাবেন আমার এই ক্লাস রেকর্ডটা শুনবেন, এই পিডিএফটা একটু পড়ে ফেলবেন। তাহলে কি হবে, আমি যখন কোশ্চেন করব সহজে আপনারা উত্তর দিতে পারবেন। তো এখানে প্রশ্নবোধক বাক্য সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইয়েস নো ধরনের, একটা ডাব্লিউএইচ ধরনের,
একটা এমবেডেড কোশ্চেন আর একটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। একটি কি আছে বলেন তো? ট্যাগ কোশ্চেন। আমাদের 9-10 এর ক্লাস পাঠ্য বইতে এই ট্যাগ কোশ্চেনটা করা লাগে। এই চ্যাপ্টারে আমরা প্রধানত দুইটি ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, বাকি দুটি আমরা আলাদা চ্যাপ্টারে দেখব। এখানে এমবেডেড কোশ্চেনটা কি আর ট্যাগ কোশ্চেনটা কি এটা আপনারা অন্য একটা চ্যাপ্টারে অবশ্যই পাবেন। এখন আমরা দুইটা নিয়ম নিয়ে কথা বলবো, ইয়েস নো কোশ্চেন আর হচ্ছে ডাব্লিউ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর একটা আছে ডাব্লিউ কোশ্চেন। যদি বলা হয় আপনি কি ভাত খাবেন, উইল ইউ ইট রাইস, উইল ইউ ইট রাইস। তো এইখানে দেখেন, এই যে অক্সিলারি সরি এই নাম্বার ওয়ান এর যে রুলটা, এর ডান পাশে আমি এটা লিখলাম, এটা আমি লিখলাম WILL, উইল ইউ, সরি এখানে মিশে গেল, উইল ইউ ইট রাইস, RICE। এটা একটু দেখবেন, উইল ইউ ইট রাইস আমি এর ডান পাশে কেন লিখলাম আপনাদের যেন এটা বুঝতে সুবিধা হয়। উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে, এখানে বাদ পড়ে গেছে জিজ্ঞাসাবাদ। তো এইখানে দেখেন প্রথম অক্সিলারি ভার্ব বসেছে উইল, তারপর এখানে সাবজেক্ট বসেছে ইউ, তারপর মেইন ভার্ব বসেছে ইট, আর অবজেক্ট বসেছে হচ্ছে রাইস। অর্থাৎ কি দাঁড়ালো, উইল ইউ ইট রাইস, উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে। তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান অনুসারে করেছি। আর নাম্বার টু অনুসারে একটি দেখিয়েছি, হোয়েন উইল ইউ প্লে ফুটবল। আমার সঙ্গে বলেন, হোয়েন উইল ইউ প্লে ফুটবল, হোয়ার উইল ইউ প্লে ফুটবল, হাউ উইল ইউ প্লে ফুটবল, হোয়েন উইল ইউ ইট রাইস। হ্যাঁ, এই যে পেরে গেছেন, হোয়েন উইল ইউ ইট রাইস। কথা বলতে হবে, কেবল তো একটি ক্লাস, এখানে আরো ধীরে ধীরে আপনাদের আরো কিছু ক্লাস করাবো। এই ক্লাসগুলোতে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। ওয়ান টু ওয়ান ক্লাস করছেন, সেশন করছেন, টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এখানে অবশ্যই পারবেন। এবং এই ল্যাঙ্গুয়েজটাকে একটা অ্যাসেট হিসেবে, সম্পদ হিসাবে আপনারা যেন নিতে পারেন, সেই পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকবো। মিজানুর রহমান, আপনি কি বুঝতে পারছেন আমার কথাগুলো? মিজানুর রহমান। হ্যাঁ, আমার কথা একটু সাড়া দিবেন, আপনি যে ক্লাসে আছেন এটা যেন আমি একটু বুঝতে পারি, তাহলে আমারও পড়ার প্রতি আগ্রহ থাকবে। আমি যে ক্লাসটা নিচ্ছি দেখেন, এটা এই কথাগুলো বুঝাইতে কিন্তু অনেক কষ্ট হয়। অনেক স্যার কিন্তু এই কোর জিনিসটা, শিকড়ের জিনিসটা বুঝাতে চায় না। কারণ কি, এই বিষয়গুলো বুঝাতে গেলে ব্রেন গরম হয়ে যায়, অনেক পরিশ্রম করতে হয়। তো আমি এই জায়গাটা আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাই দিব। এই টিচিং, ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তবে আপনি যেখানেই থাকেন না কেন আমার কথাগুলো একটু শুনবেন, ঠিক আছে? আমার কথাগুলো একটু শুনবেন, দেখবেন যে এটা আপনার অনেক কাজে দেবে। তো আমি ভাবছিলাম যে আপনি মিউট করে চলে গেছেন কিনা, এই জন্য আর কি প্রশ্ন করলাম। তো আমরা এখানে এই চ্যাপ্টারে দুইটি ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করব, বাকি দুইটি আমরা পরের চ্যাপ্টারে দেখবো। ইয়েস নো কোশ্চেন হচ্ছে এমন এক ধরনের প্রশ্ন যার উত্তর শুধুমাত্র ইয়েস এবং নো বললেই কমপ্লিট করা যায়। উপরের নাম্বার ওয়ান স্ট্রাকচারটি হচ্ছে ইয়েস নো গঠনের ফরমেশন। যেমন এখানে আমি কি লিখেছি, উইল ইউ ইট রাইস, আপনি বলতে পারেন হ্যাঁ অথবা না। তুমি কি ভাত খাবে, এখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি ভাত খাবো। আবার কি বলতে পারেন, না আমি ভাত খাবো না। কি বলতে পারেন, না আমি ভাত খাবো না। তো এই বাক্যগুলো আমরা এই চ্যাপ্টারে আমরা প্রধানত দুই ধরনের প্রশ্ন, ইয়েস নো কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন হচ্ছে এমন এক ধরনের প্রশ্ন যার উত্তর শুধুমাত্র ইয়েস এবং নো বললেই কমপ্লিট করা যায়। উপরের নাম্বার ওয়ান স্ট্রাকচারটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন গঠনের ফরমেশন। সাধারণত শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। ওই যে অক্সিলারি ভার্ব কি দিয়েছি বলেন তো, উইল। এই দেখেন, এখানে উইল দিয়ে আমি একটা বাক্য তৈরি করেছি। তাই এখানে বলছে সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আমরা এর আগে দেখেছি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে হয়। অর্থাৎ কোন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব বের করে সেটি যদি সাবজেক্টের আগে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসানো হয়, তাহলে সেটি ইন্টারোগেটিভ হয়ে যায়। সেটি ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন দেখেন, দে আর প্লেইং ফুটবল, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন, কি লিখলাম, দে আর, এটা একটু দেখেন, দে আর প্লেইং ফুটবল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে একটি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের নাম কি, আর। এই আরটা আমি প্রথমে বসিয়ে দিয়েছি দ্বিতীয় বাক্যে, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। তো এইখানে অ্যাসার্টিভ থেকে আমি অতি সহজে ইন্টারোগেটিভ করে দিলাম, কিভাবে, এই আর নামক যে অক্সিলারি ভার্বটি আছে এইটা আমি প্রথমে বসিয়ে দিলাম, বাক্যটি ইন্টারোগেটিভ। পরের বাক্য খেয়াল করেন, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। এখানে আমি যখন ইন্টারোগেটিভ করব, এই বাক্যে একটি অক্সিলারি ভার্ব আছে, একটি মেইন ভার্ব আছে ইট, ইটের সঙ্গে আইএনজি যুক্ত যুক্ত হয়েছে, এবং এখানে একটি অক্সিলারি ভার্ব আছে ইজ। এই অক্সিলারি ভার্বটাকে আমি প্রথমে নিয়ে আসলাম, ইজ হি ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। সে কি ভাত খাচ্ছে, তখন কি হবে, তখন হবে
ইজ হি ইটিং রাইস? ইজ হি ইটিং রাইস? সে কি ভাত খাচ্ছে? তো এখানে একেবারে সহজে একটা বাচ্চা মানুষ এটা পারবে কিভাবে? শুধু তার এই কথাটা মনে রাখতে হবে। কথাটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখন এটাকে ইন্টারোগেটিভ করব, তখন ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বটি প্রথমে আনলেই ওই বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন? কোনো কোনো সমস্যা থাকলে বলবেন, আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি। তো দেখেন, আমি আজকে এই পর্যন্ত স্টপ রাখবো, কারণ একদিনে যদি বেশি বিষয় আমরা শিখে ফেলি, আমি এমনও হয়েছে 3টা 4টা শীট একসঙ্গে পড়িয়েছি। পরের দিন আমি ফিডব্যাক নিলাম, স্টুডেন্টরা বললো কি যে স্যার আমাদের কিছুই মনে নাই, কারণ একবারে আপনি অনেক দূর পড়িয়ে গেছেন। তো আমার কথা হচ্ছে আমরা যতটুকু, হ্যাঁ, আমরা যতটুক পড়বো ততটুক যেন আমরা নিতে পারি। আমরা যতটুক খাবো সেই খাওয়াটা যেন আমরা হজম করতে পারি। আমরা মেলা খেলাম, আমাদের বদ হজম হলো, আমাদের শরীরের জন্য এটা ক্ষতি হবে। ঠিক সেই উদাহরণটা আমাদের এই ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। আমি আজকে যতটুক পড়ালাম, এই শীটটা পাঠিয়ে দিব পিডিএফ আকারে, রেকর্ডটাও পাবেন। বলেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যখন আপনি কাউকে কোনো প্রশ্ন করতে চান তখন ব্যবহার করা হয়, তোমার নাম কি, তোমার বয়স কত, তুমি কি ভাত খাবে। তো এই ইন্টারোগেটিভটা আমরা 4 ভাবে ব্যাখ্যা করতে পারি। সেই 4 ভাবটা কি? একটা একটু সবাই একটু কথা বলবেন না, পাশে যদি কোনো সাউন্ড হয় দেখবেন, একটু খেয়াল রাখবেন। এখানে ইয়েস নো কোশ্চেনটা কিভাবে হয়, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। যেমন আপনি আমাকে বললেন যে স্যার আপনি কি ভাত খাবেন, আমি বলতে পারি ইয়েস। অথবা আমার যদি খাওয়ার ইচ্ছা না জাগে, আমি বলবো নো। এই একটা ভাবে ইন্টারোগেটিভ কোশ্চেন আপনি ব্যবহার করতে পারেন। ডাব্লিউএইচ যুক্ত কোশ্চেন আপনি ব্যবহার করতে পারেন কিভাবে? আপনি আমার বয়স জানতে চান, স্যার আপনার বয়স কত? এখানে আপনি হাউ ব্যবহার করবেন, হাউ ওল্ড আর ইউ স্যার, হাউ ওল্ড আর ইউ স্যার। তো এইটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। এমবেডেড কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন গুলো একটু আলাদা আলাদা আছে। ট্যাগ কোশ্চেনটা কেমন জানেন? ট্যাগ কোশ্চেনটা হচ্ছে একটু জুড়ে দেওয়া প্রশ্ন। যেমন আমার বয়স 10 বছর, তাই নয় কি, ইজেন্ট ইট? অর্থাৎ এখানে বেশিরভাগ একটা নেগেটিভ সেন্স কাজ করে। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, আছে কি, মানে জোর দেওয়া যখন বুঝাবে, তখন এটাকে ট্যাগ কোশ্চেন বলে, অর্থাৎ জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা 4 জায়গায় প্রশ্ন করে থাকি জীবনের বিভিন্ন ক্ষেত্রে। একটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন হয়, একটি ট্যাগ কোশ্চেন, একটি হচ্ছে ডাবল ইস কোশ্চেন হয়, একটি এমবেডেড কোশ্চেন হয়, একটি ট্যাগ কোশ্চেন হয়। অর্থাৎ 4 রকম ভাবে আমরা প্রশ্ন করতে। এই পর্যন্ত কি বুঝলেন আপনারা যা যা বুঝালাম হ্যাঁ। আজকে? আর প্রত্যেক দিন এই